এবার পাঠ 2 অর্থাৎ মূল আলোচনা শুরু। 1 থেকে 11 আলোচনা করবো আজকে। প্রথম অধ্যায় 1 থেকে 2 অলরেডি আমরা কিন্তু বিন্যাসে দেখেছি বিষয়গুলো, আবার রিপিট করছি যেন আপনাদের মাথায় বারবার আসে, রিভিশন হয়ে যায়। ধারা 1-এ বলা হচ্ছে 3টা বিষয়। শিরোনাম কি হবে আইনের? তামাদি আইন 1908 বা ইংরেজিতে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। কার্যকারিতা, এটা সমগ্র বাংলাদেশের জন্য কার্যকর, কোনো অঞ্চলের জন্য কার্যকর হবে না এরকম না, পুরো বাংলাদেশের প্রবর্তন বা কার্যকর হয়, এটা বিষয়ে আমরা অলরেডি পরিচিত অংশে দেখেছি এই লাইনটা। ধারা 2, ধারা 2-এ সংজ্ঞাসমূহ বা ডেফিনেশনস দেওয়া আছে। তো এখানে 11টি ডেফিনেশনস বা সংজ্ঞা দেওয়া আছে। কিছু কিছু আইনে ব্যাখ্যা, কিছু কিছু আইনে সংজ্ঞা। পেনাল কোডে কিন্তু ডেফিনেশন বলে নাই, কি আছে? জেনারেল এক্সপ্লেনেশনস, সাধারণ ব্যাখ্যা। জি আবার এসআর জি একটাও কিন্তু এক্সপ্লেনেশন আছে, ডেফিনেশন নাই। আর এখানে কি আছে? ডেফিনেশন 11টি। তো এখানে 11টি ডেফিনেশন। এখন যদি প্রশ্ন আসে যে সরল বিশ্বাস বা গুড ফেথ, এটি তামাদি আইনের বা লিমিটেশন অ্যাক্টের কত ধারায় বলা আছে? অপশনে দিল 2-এর 2, 2-এর 6, 2-এর 5, 2-এর 7। তাহলে এখানে কি হবে? এই যে 2 ধারা আর এখানে হচ্ছে উপধারা 7, মানে 2 ব্র্যাকেটে 7, এটা হবে উত্তর, তাই না? জি তার মানে এটা 6-এ আছে, 5-এ আছে না 7-এ আছে, কোনটা কততে আছে এটা মনে রাখা টাফ। তাই এই পাশে ক্রমান্বয়ে মনে রাখার কিছু কৌশল দিয়ে দিয়েছি 3টি বাক্য দিয়ে। দরখাস্তকারী বিনিময়পত্র ও মুচলেকা দিলেন। তাহলে দরখাস্তকারী কি করলেন? বিনিময়পত্র ও মুচলেকা দিলেন। এইটা যদি আমি মনে রাখতে পারি এই লাইনটা, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে দেখেন। দরখাস্তকারী, বিনিময়পত্র, মুচলেকা। তার মানে এই 3টা সিরিয়ালে আমরা মনে রাখতে পারছি। তাহলে দরখাস্তকারী ইংরেজি হচ্ছে অ্যাপ্লিকেন্ট, দরখাস্ত করার অধিকারী ব্যক্তিকেই দরখাস্তকারী বলে। বিনিময়পত্র হচ্ছে হুন্ডি ও চেককে আসলে বিনিময়পত্র বলা হতো, বিল অফ এক্সচেঞ্জ। এখন হুন্ডি অবৈধ, চেক বৈধ। মুচলেকা বা বন্ড, অর্থ প্রদানের শর্তে নিজেকে বাধ্য করা। আমরা জামিন নেওয়ার সময় আদালত বেল বন্ড জমা নেন, বেল বন্ডে লেখা থাকে হুম, এ আসামি যদি বেলের শর্ত ভঙ্গ করে, জামিনের শর্ত ভঙ্গ করে, তাহলে এত টাকা দিতে বাধ্য থাকবে, এত টাকার বন্ডে জামিন মঞ্জুর, এভাবে বলা থাকে। তো ওখানে কিন্তু লেখা থাকে, আপনার নিজ এলাকার যে বেল বন্ড, সেটা পড়ে দেখবেন এই কথা লেখা থাকে যে দিতে বাধ্য থাকিব। তো কোনো বন্ড মানেই নিজেকে দায়বদ্ধ করা কোনো কিছুতে। এর পরের আমরা সেন্টেন্স পড়ব। পরের সেন্টেন্সে কি বলছি? বিবাদী সুখাধিকার নিয়ে বিদেশে চলে গেলেন। মানে বিদেশে তো সুখের জন্যই গেছে, তাই না? বাংলাদেশের জি মানুষ বিদেশে কেন সেটেল হয়? সুখের জন্য সেটেল হয়। তো জি জি বিবাদী ইংরেজি ডিফেন্ডেন্ট, যার বিরুদ্ধে মামলা করা হয়। দেখেন ডেফিনেশন দিয়েছি সংক্ষিপ্তভাবে, আপনার সেন্সটা বুঝতে হবে। আর পুরো ডেফিনেশন যদি আপনি দেখতে চান, মূল আইনটা দেখে নেবেন। আমি তো এমসিকিউ পড়াচ্ছি, এমসিকিউ এইভাবে মনে রাখলে যথেষ্ট। রিটেনের ক্ষেত্রে কিন্তু আবার এতটুকু ডেফিনেশন দেবো না, পুরোটাই দিব। ব্যবহার সত্ত্ব, বর্ত সত্ত্ব বা সুখাধিকার, ইংরেজি হচ্ছে এজমেন্ট। তাহলে বিবাদী, সুখাধিকার, তারপর বিদেশ, ফরেন কান্ট্রি। তাহলে ইজমেন্ট, ইজমেন্ট কিন্তু কোনো চুক্তি নয়। ইজমেন্টটা কি? চুক্তি নয়। ইজমেন্টটা কি এটা জানার জন্য 26 ধারা পড়লে আমরা জানতে পারবো পরবর্তীতে। আর এখানে শুধু বলা হচ্ছে চুক্তি নয়, মানে ইজমেন্ট ইজ নট এ কন্ট্রাক্ট, এতটুকুই বলা আছে। বাংলাদেশ ব্যতীত অন্য দেশ, বিদেশ কি জিনিস সবাই বুঝি আমরা। তাহলে এই 3টা পয়েন্ট বোঝাবে এই দ্বিতীয় লাইন দিয়ে। তারপরের লাইন, সরল বিশ্বাসে বাদী অঙ্গীকারপত্রের মোকদ্দমায় ওসি হলেন। সরল বিশ্বাস, গুড ফেথ, বাদী বা প্লেন্টিফ, অঙ্গীকারপত্র মানে প্রমিজরি নোট, মোকদ্দমা শুট, ওসি বা ট্রাস্টি বা যার বরাবর ওসি মানে ব্যবস্থাপক হিসাবে যাকে রাখা হয়। আচ্ছা, তো দেখেন এই 3টা কালারে আলাদা আলাদা বোঝানোর চেষ্টা করেছি আমি। সরল বিশ্বাস বলতে যত্ন ও মনোযোগ সহকারে। পেনাল কোডের 52 ধারাতে সরল বিশ্বাসে আমরা সংজ্ঞা দেখেছি, একই ধরনের জি বলা হচ্ছে। যে মোকদ্দমা করে সে বাদী বা প্লেন্টিফ। প্রমিজরি নোট বলতে যে দলিলের মাধ্যমে নিজেকে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রদানে বাধ্য করা হয়। দেখেন বন্ডের সাথে কিছুটা মিল পাচ্ছি, অর্থ প্রদানের সত্ত্বে নিজেকে বাধ্য করা।
আচ্ছা, বন্ড দিলে সঙ্গে সঙ্গে টাকা দিতে হয় না, ঠিক আছে, এবং ভবিষ্যতে টাকা নাও দিতে হতে পারে। যদি জামিনের শর্ত আসামি ভঙ্গ না করে, তাহলে জামিনদারকে ভবিষ্যতে টাকা দিতে হয় না। আসলে শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হয়ে যায়, বাস্তবে কোনো টাকা দিতে হয় না, আইন করে রেখেছে তাই। কিন্তু বাস্তবের প্রয়োগ নেই যে টাকা দিতে হবে। কখনো আমি প্র্যাকটিস করাকালীন 10 বছরে দেখিনি যে জামিনে উল্লেখিত টাকা দিতে হয়। হয়তোবা বিশেষ জটিলতা তৈরি হলে হয়তোবা এই স্থানীয় জামিনদারকে টাকা দিতে কিন্তু বাধ্য করা যাবে, যেহেতু আইন আছে। আসামি পলাতক হয়ে গেল এবং বের হয়ে যায়, সে যদি আরো বড় ধরনের অপরাধ করে, সেক্ষেত্রে কিন্তু সরকার এই স্টেপ নিতে পারে। কিন্তু বাস্তবে আমি প্রয়োগ দেখিনি। এ হচ্ছে মুচলেখা বা বন্ড। আর যে দলিলের মাধ্যমে নিজেকে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রদানে বাধ্য রাখা হয়, অর্থাৎ এই টাকাটা একসময় প্রদান করতেই হবে, চেকের সিমিলার একটা বিষয়। আর বন্ড হচ্ছে টাকা দেওয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু প্রমিজারি নোট চেক দিলে টাকা দিতেই হবে, কারণ টাকারই একটা বিকল্প সেটা। মোকদ্দমা বা শুট, এই শুট বলতে মূল মামলাকে বোঝানো হয়, অর্থাৎ আর্জি দাখিলের মাধ্যমে যে মামলার সূচনা হয় সেটাই। যেমন আমরা আদালতে মামলা করি, সিভিল ক্রিমিনাল মামলা, তেমনই ক্রিমিনাল মামলা স্থানীয় থানাতে হতে পারে অথবা আদালতে হতে পারে। আচ্ছা, এই যে শুট বা মোকদ্দমা বা দেওয়ানি মামলা থানায় হতে পারে কি, কেউ বলতে পারবেন? থানায় কি দেওয়ানি মামলা করা যায়? থানাতে স্যার। হ্যাঁ। পুলিশ স্টেশনে গিয়ে কি দেওয়ানি মামলা করা যায়? আমরা তো জিআর এখন মামলা, সবাই তো স্যার। আমরা জিআর মামলা বা ক্রিমিনাল মামলা করি থানায়, তাই না? কিন্তু জি। দেওয়ানি মামলা কি নিতে পারবে থানার সেই নেওয়ার সুযোগ এখন আছে? সচরাচর তো এর আছে। আচ্ছা, সচরাচর তো দেখা যায় না স্যার। সবাই তো দেখা, দেখি ক্রিমিনাল মামলার জন্য যায়। হ্যাঁ, দেখা যায় না। এখন আইনের স্টুডেন্ট হিসেবে আপনার কোনো ফ্রেন্ড যদি জিজ্ঞাসা করে এই প্রশ্ন, এই প্রশ্ন তো, প্রশ্নটা যদিও জি। সিলি কোশ্চেন, কিন্তু মানে আইনের স্টুডেন্ট হিসেবে আপনি, জেনে রাখা উচিত। হ্যাঁ, ল গ্র্যাজুয়েট, আপনি ল গ্র্যাজুয়েট হলে কিন্তু নিজেকে লয়ার দাবি করতে পারবেন, লাইসেন্স হলে অ্যাডভোকেট, ঠিক আছে? তো আপনি লয়ার হিসাবে, আইন ল গ্র্যাজুয়েট হিসাবে কিন্তু আপনার এটা বোঝা উচিত। মানে পুলিশের কোনো দেওয়ানি এখতিয়ার নাই, পুলিশের শুধুমাত্র কি এখতিয়ার আছে? ক্রিমিনাল। ক্রিমিনাল এখতিয়ার আছে। দেখবেন যে সিপিসিতে পুলিশের কাজ নাই, তবে কিছু কিছু কাজ জি। পুলিশকে দিয়ে করিয়ে নেয় কি সংশ্লিষ্ট দেওয়ানি আদালত বা এক্সিকিউটিভ আদালত। সিভিল কোর্ট পুলিশকে নির্দেশনা দেয় ইনজাংশন বা শান্তিভঙ্গ যেন না হয়, এগুলো করিয়ে নেয়। কিন্তু পুলিশকে কখনো এই দেওয়ানি মামলা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এবং সিপিসির সাথে খুব একটা কানেকশন নাই পুলিশের, প্রশাসনিক কাজ যেহেতু করে। দেওয়ান ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে, বলেন। স্যার, ওই যে ইয়াতে মানে থানাতে যে মামলাগুলা হয়, হুম। স্যার রাষ্ট্রবাদী যে মামলাগুলা, এগুলা তো কারো অভিযোগ করতে হয় না। যেমন ইয়াবা পাইলাম, হিরোইন পাইলাম, তদন্তে পুলিশরা যখন পায়, গাঁজা পায়, ফেন্সিডিল পায়, হ্যাঁ, ওরা কি রাষ্ট্রবাদী মামলা করে না? ওখানে পুলিশ আপনি তখন বাদী হয়ে মামলা। একটা এজাহার দেখবেন যে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম থাকে এই মামলার বাদীকে। হুম, হুম। ওই আপনার রাষ্ট্রবাদী বলছেন তো, রাষ্ট্রের পক্ষে একজন পুলিশ কর্মকর্তা থাকেন, যিনি মামলার এজাহারকারী হিসাবে কলামে নাম থাকে তার। এজাহারকারী একজনের নাম থাকতেই হবে, বুঝতে পেরেছেন, জি, রাষ্ট্রের এবং যারা পক্ষে। কোর্টে সাক্ষী দিতেও যায়। এবং হুম। যারা কোর্টে সাক্ষী দিতেও যায়। আমরা জিজ্ঞাসা করি আপনি মামলার বাদী কিনা জিয়ার মামলায় জেরা করার সময়, তার মানে তিনি এই মামলাটা ফাইলিং করেছেন কিনা, তার মানে তিনি নিজে এই সংশ্লিষ্ট মাদকদ্রব্য বা যেটা নিয়ে মামলা হয়েছে বিষয়বস্তু উদ্ধার করেছেন, এবং তিনি মামলার বাদী, তার মানে তিনি এজাহারকারী, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কারো রাষ্ট্রবাদী মামলাগুলা স্যার এমনি ব্যক্তিগতভাবে যারা সাধারণ নাগরিক, তাদের তাদের অভিযোগ করতে হয় না থানার মধ্যে, এগুলা হ্যাঁ, করা করা যাবে। প্রশাসনের লোকে। হ্যাঁ, আপনি জিয়ার জিয়ার মামলা আপনি নিজেকেও বলতে করতে পারবেন, আপনি বাদী হতে পারবেন। শুধু পুলিশ বাদী হবে তা না, আপনিও বাদী হতে পারবেন। একটা মারামারি হচ্ছে, আপনি খবর দিলেন, একটা মারামারি হচ্ছে, আপনি খবর দিলেন, আপনি বাদী হতে পারবেন। ও আচ্ছা, আর ঠিক আছে। সিআরপিসির মধ্যে এই প্রশ্নগুলো করবেন, ঠিক আছে? আপিল বা দরখাস্ত নয়, মোকদ্দমা হচ্ছে আপিল বা দরখাস্ত নয়। তার মানে আমরা তামাদি আইনে তিনটা জিনিস পড়বো:
মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত, তার মানে আপিল এবং দরখাস্ত বাদে যেগুলো থাকবে সেটা কি? মোকদ্দমা। মূল মোকদ্দমা, যেটা দিয়ে মামলার সূচনা হয়। জি। ওসি বা ট্রাস্টি, এখানে প্রথমে দেওয়া আছে নন, তার মানে এখানে সংজ্ঞায় কারা কারা ট্রাস্টি বা ওসি না তাদের একটা লিস্ট করে দিয়েছে। এই ওসি বা ট্রাস্টির সংজ্ঞা আমরা পাবা হচ্ছে এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন, স্পেসিফিক রিলিফ অ্যাক্টে ট্রাস্টির সংজ্ঞা পাওয়া যাবে, ট্রাস্টের সংজ্ঞা পাওয়া যাবে। বেনামদার বন্ধকি, ঋণ পরিশোধের পরও দখলকারী, বন্ধকগ্রহীতা বা সত্ত্বহীন অন্যায় দখলকারী, মানে অন্যায়ভাবে, মানে জোরপূর্বক দখল করে আছে কিন্তু তার মালিকানা নাই, মানে ওনারশিপ নাই কিন্তু দখলে আছে সে, তো এগুলোকে ট্রাস্টি বলা যাবে না। আসলে ট্রাস্টি কারা? মনে করেন একজন ব্যক্তির অঢেল সম্পত্তি আছে, তো তার একটা বিল্ডিং কি করলো, তার একটা ভবন জনস্বার্থে হসপিটাল করে দিল, যে এখানে আমি একটা হসপিটাল করলাম, এই হাসপাতালে স্থানীয় লোকজন, গরিব মানুষজন বিনা পয়সায় বিনা খরচে চিকিৎসা করতে পারবে, এবং এটার দায়িত্ব একজন ব্যক্তিকে দেওয়া হলো ম্যানেজার হিসেবে। তো ওই ম্যানেজারটাই হচ্ছে ট্রাস্টি, বা যার দায়িত্বে একটা ট্রাস্ট প্রপার্টি দেওয়া হয়। আর যে সম্পত্তিটা জনস্বার্থে দিয়ে দেওয়া হলো সেটা হচ্ছে ট্রাস্ট। জি। আর ওই সম্পত্তিটা ট্রাস্ট করার কারণে যারা সুবিধা ভোগ করছে তাদেরকে সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি বলা হয়। অর্থাৎ একটা ট্রাস্ট প্রপার্টির মূলত তিনটা অ্যাক্টিভ পার্ট থাকে। একটা হচ্ছে ট্রাস্ট প্রপার্টি, দুই নম্বর হচ্ছে ট্রাস্টি যিনি ওই প্রপার্টিটা দেখাশোনা করেন, তিন নম্বর হচ্ছে বেনিফিশিয়ারি যাদের স্বার্থে প্রপার্টিটা দান করা হয়েছে। বোঝা গেল? সংক্ষেপে জি। বোঝালাম। জি। এখানে ট্রাস্ট শব্দটা কেন আসছে? ট্রাস্ট মানে আস্থাভাজন, কারণ বিশ্বাস করে একজনকে দায়িত্ব দেওয়া হয়, আস্থাভাজন। জি। দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে 3 থেকে 11, মোকদ্দমা, আপিল ও দরখাস্ত তামাদি সংক্রান্ত যে প্রিন্সিপাল বা নীতি, আইন কানুন, সেগুলো আমরা দেখব। এখানে গণনা শেখানো হবে না, কখন গণনা শুরু হবে, গণনা চলতে থাকবে কি থাকবে না, বেসিক্স বা খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হবে এখানে। তামাদি আইনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেকশন বা মেরুদণ্ড, ব্যাকবোন অফ দ্য লিমিটেশন অ্যাক্ট, সেকশন 3। তামাদি মেয়াদন্তে, তামাদি মেয়াদন্তে অর্থাৎ তামাদির সময় যদি পার হয়ে যায়, মেয়াদন্তে মানে এক্সপায়ার হয়ে গেলে, জি। দায়েরকৃত মোকদ্দমা মানে এক্সপায়ার হয়ে গেছে, এক এক বছরের মধ্যে চুক্তি ভঙ্গের মামলা করতে হতো চুক্তি প্রবলের জন্য, 1 বছর পার হয়ে গিয়ে 1 বছর 3 দিন হয়ে গেছে, তাও মামলা করে দিয়েছে, যদি ছাড় নেয় তাহলে দায়েরকৃত মোকদ্দমা এই ধরনের মামলা করা হয়ে গেছে যেটা তামাদিতে বারিত হয়ে গেছে, কিংবা কোনো আপিল বা দরখাস্ত ইত্যাদি খারিজ। ডিসমিসাল অফ শুটস, শুটস বলতে মূল মোকদ্দমা বা মোকদ্দমা, এখানে এসেট্রা দেওয়া আছে, ইংরেজিতে দেখেন এসেট্রা দেওয়া আছে, কিন্তু আমি বাংলাতে আপনাদের সুবিধার্থে আপিল, দরখাস্ত ইত্যাদি শব্দগুলো যুক্ত করে দিয়েছি বোঝার জন্য, কিন্তু মূল যে ইংরেজি সেখানে কিন্তু নাই। ইনিশিয়েটেড, ইনিশিয়েটেড মানে দায়ের হওয়া বা ফাইলিং হওয়া, এটসেট্রা আফটার পিরিয়ড অফ লিমিটেশন, অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার পরে। কোনো মামলা করলে আদালত বিনা বাক্যে কি করবে, ডিরেক্ট খারিজ করে দেবে। খারিজ করা মানে মামলা চলবে না, বাতিল। তবে 4 থেকে 25 ধারা সাপেক্ষে, 4 থেকে 25 ধারায় কিছু আবার শর্ত দেওয়া আছে, যেমন 4 নম্বর ধারাতে কি বলা হচ্ছে, ধারা 4-এ বলা হচ্ছে আদালত বন্ধের দিন মেয়াদন্তে, অর্থাৎ যেই দিনকে এক্সপায়ার হবে মেয়াদ সেদিন দেখছি আদালত বন্ধ, শুক্রবার বা শনিবার পড়ে গেছে, বা সরকারি ছুটি বা সাধারণ ছুটি, যেটা আদালতের পুরো কার্যক্রম সরকারিভাবে বন্ধ। হোয়ার কোর্ট ইজ ক্লোজড হোয়েন পিরিয়ড এক্সপায়ার, অর্থাৎ যেই দিনকে, যেই তারিখে এক্সপায়ারি হলো ঠিক ওই তারিখটা লাস্ট ডেটে আদালত বন্ধ। তার মানে আমি তো একদিন সময় পেতাম, সেটা আমাকে দেওয়া হচ্ছে না কেন? তাই পুনরায় আদালত খোলার দিন দায়ের করা যাবে, অর্থাৎ মাত্র একদিন সুযোগ পাওয়া যাবে, কারণ শেষ দিন বলতে একদিনই আপনি এখনো সুযোগ পাননি, তাই যেদিন আদালত খুলবে সেদিন আপনাকে সময় দিবে। তাই বলা হচ্ছে 4 থেকে 25, যেমন 4 ধারা একটা বিষয়, আপনি 3 ধারা, 3 ধারে খারিজ করতে গেলে 4 ধারায় সর্বশেষ দিন আদালত বন্ধ ছিল কিনা এটা বিবেচনায় নিতে হবে না? জি। জি। তেমনি 4 থেকে 25 পর্যন্ত সকল সেকশনকে বিবেচনায় নিতে হবে, নেওয়ার পরে 3 ধারাটা অ্যাক্টিভেট হবে, অর্থাৎ 3 ধারা অ্যাক্টিভেট করার জন্য আমাকে 4 এবং 25 ধারায় কি কি আছে সেটাও দেখতে হবে।
এবং সেই ধারাগুলোতে আমরা সুযোগ নিতে পারছি কিনা বাদী পক্ষের অ্যাডভোকেট সেটা আসলে বিবেচনা আমরা করি। অনেক লুপহোল আছে এখানে, মানে এই তিন ধারাকে কি করার জন্যে, ঘায়েল করার জন্যে। তিন ধারা যে একটা কঠোর ধারা, একেবারে স্ট্রেট ধারা, যে তামাদির মেয়াদ শেষ আর কোনো কাজ হবে না। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, 5 মিনিট পরে কিন্তু মনোনয়নপত্র জমা দিতে গেছেন একজন ব্যক্তি, তাই আর জমা নেওয়া হয়নি। জি জি এই ভিডিও দেখছেন? জি তো এই ধরনের রিস্ট্রিক্ট আইন হচ্ছে তিন ধারা, তাই কোনো কিন্তু নাই। কিন্তুটা হচ্ছে 4 থেকে 25 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে কিন্তু মানে তিন ধারার হচ্ছে জি দুর্বল জায়গা। প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অন্ত, এই যে মেয়াদের কথা বলা হচ্ছে, এটা প্রথম তফসিলে যেটা বলা হচ্ছে সেটা। বিবাদী পক্ষ তামাদির প্রশ্ন উত্থাপন না করলে, অর্থাৎ বাদী মামলা করেছে, বিবাদী এসে যদি তামাদির বক্তব্য নাও করে, নিজ দায়িত্বে আদালতকেই মামলাটা খারিজ করতে হবে, যেন সমন জারি না হয়। কারণ সমন জারি হলে বিবাদীর কি হবে, খরচ হবে। তো জি বিবাদীকে কেন অযথায় মামলায় বিরক্ত করা হবে এবং খরচ করতে দেওয়া হবে। তাই তিন ধারার খারিজ আদেশ প্রদান আদালতের জন্য বাধ্যতামূলক। তার মানে আদালত এটা মানতে কি বাধ্য, এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ার মানে কি ইচ্ছাধীন, আমার ইচ্ছা হলো আমি খারিজ করলাম, ইচ্ছা হলো করলাম না, এটা না, আদালত করতে বাধ্য। তিন ধারা আদালতকে বাধ্য করছে, এটা আদালত মানতে বাধ্য। জি ঠিক আছে, খুবই স্ট্রিক্ট একটা ধারা, কিন্তু এই ধারার মধ্যে আবার 4 থেকে 25 প্রবেশ করে আছে ধারাকে নষ্ট করার জন্য। ওই যে আইন আছে, আইনের ফাঁকও আছে। ওই যে এই ফাঁকগুলো আমরা 4 থেকে 25 পর্যন্ত এখন দেখব, যে তিন ধারাকে ভ্যানিশ করার জন্য কি কি বাদী পক্ষে সুবিধা জি দেওয়া হয়েছে, আমার বাদীর কি কি বিবেচনায় নিতে হবে। এরপরে 5 নম্বর যে সেকশন, পাঁচ পাঁচ খুবই মজার একটা সুবিধাজনক সেকশন। বলতে গেলে তিনের একেবারে বিপরীত পাঁচ। তিনে হচ্ছে আদালত খুব কঠোর, আইন খুব কঠোর হয়ে গেল। পাঁচে এসে আইন আবার খুব কি দয়ালু, মানে এক জায়গায় কঠোর, পাঁচ এসে আবার খুব দয়া দেখাবে। দেখেন, ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ, মানে তিন বলছে মেয়াদ বৃদ্ধি হবে না, ডিরেক্ট খারিজ। পাঁচ এসে বলছে কিছু কিছু জায়গায় মেয়াদ দেওয়া হবে। তার মানে এখানে আবার দয়া জি জন্মালো এই সেকশনে এসে। এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় না। এটাকে আবার বলা হয় কন্ডোলেশন অফ ডিলে। এই যে কন্ডোলেশন অফ ডিলে বা বিলম্ব মৌকুফ, কন্ডোলেশন মানে মৌকুফ, এই কন্ডোলেশন অফ ডিলে কিন্তু বিয়ার অ্যাক্টে পাবেন না। আপনি রিটেন যখন প্রস্তুতি নিতে যাবেন, তখন কন্ডোলেশন অফ ডিলে শব্দের সাথে পরিচিত হব। তো এই রিটেন থেকে আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের হেল্প করার জন্য। বিয়ার অ্যাক্টে নাই এই শব্দটা, কিন্তু ব্যবহারিক শব্দ এটা। আচ্ছা যথেষ্ট কারণ, মানে কারণ যথেষ্ট আছে দেরিতে আসার, ও আদালতের সন্তুষ্টি সাপেক্ষে। তার মানে কারণ যথেষ্ট থাকতে হবে 1 নম্বর পয়েন্ট, এবং আদালতকে কনভিন্স করতে হবে। আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে মেয়াদ বৃদ্ধি হবে, না হলে না। 5টি ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব করতে পারবে। এখানে যে 5 নম্বর ধারা, 5টি ক্ষেত্র মনে রাখা সহজ। এই ক্ষেত্রের বাইরে কিন্তু আদালত আবার 5 ধারায় বিবেচনা নিতে পারবেন না। তার মানে 5 ধারা 5টি ক্ষেত্রে প্রযোজ্য। কি কি? 1 নম্বর আপিল। তার মানে প্রথমে আমরা দেখলাম যে মূল মামলার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। যদি প্রযোজ্য হতো প্রথমে কিন্তু শুট থাকতো, থাকতো কিনা। জি তার মানে মূল মামলার যদি তামাদি শেষ হয়ে যায় তাহলে মূল মামলা করার কোনো সুযোগই নাই। ঠিক আছে, কিন্তু 4 6 থেকে 25 পর্যন্ত আবার মূল মামলাও করারও সুযোগ তৈরি হবে, আমরা একটু পরে দেখব। তার মানে আইন একবার বলছে সুযোগ নেই, আবার সুযোগ দিচ্ছে বাইপাস করে। তারপরে হচ্ছে রিভিশন। হ্যাঁ, তারপরে হচ্ছে রিভিউ, রিভিউ, রিভিশন, তিনটা হলো। আর আপিল, আপিল করার অনুমতির দরখাস্ত। মনে করেন যেখানে ডিরেক্ট আপিল করার সুযোগ নয় সেখানে আপিল আদালতে একটা দরখাস্ত দেওয়া যায়। যেমন আমরা হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সাধারণত লাগে না, তারপরও একটা কার্টেসি আছে, একটা মনে করেন ইথিক্স আছে। কি, আমি যদি একটা ক্লাসরুমে প্রবেশ করতে দেরি হয় তাহলে দাঁড়িয়ে কি বলি টিচারকে, মে আই কামিং স্যার, তাই না? এই প্রশ্ন জি করি না? জি তার মানে জি আমি টিচারের অনুমতি নেই, স্যার আসতে পারি? তো আপিল করার যেখানে সুযোগ নেই, মানে টিচার চলে আসছে আপনি ডিরেক্ট ঢুকতে পারবেন না, তাহলে টিচারকে কি করা হবে, অপমান করা হবে। আমাদের সময় কিন্তু এভাবে ঢুকলে কিন্তু টিচার কিন্তু কি ভাবে পিটুনি দিত আমাদের, তাই না?
জি অনুমতি জি না নিয়ে প্রবেশ করে টিচার বিরক্ত হতো, এবং এটা একটা অপরাধ আমাদের। তাহলে আমাদের অনুমতি নিয়ে, ভদ্রভাবে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কেন, কোথায় ছিল, দেরি কেন প্রশ্ন করে। প্রথম ক্লাস হলে তো বেশি বকা দেয়, আর অন্যান্য ক্লাস হলে স্যার টয়লেটে গিয়েছিলাম এই ধরনের বাহানা করা যায়, তাই না? জি জি তো এটাকে বলা হচ্ছে লিভ টু আপিল, অর্থাৎ স্যার এই বিষয়তে আপিল করার সুযোগ নেই, যদি আপনি অনুমতি দিতেন আমি আপিল করতাম। এটাকে বলা হয় লিভ টু আপিল ইংরেজিতে, আর বাংলায় আপিল করার অনুমতির দরখাস্ত। তার মানে এটা আপিলের দরখাস্ত না, এটা আপিল করার অনুমতির দরখাস্ত। এই দরখাস্ত মঞ্জুর হলে আপনি আপিল করতে পারবেন, তার আগে না। তার মানে এটা একটা ডিফারেন্ট পিটিশন, অন্য কোনো দরখাস্ত, আদার বা অ্যানাদার পিটিশন। বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যে ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা হয়েছে। আমরা বার কাউন্সিল, হ্যাঁ, আমরা বার কাউন্সিল জি অংশে দেখলাম না যে আপিল করার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছে। কোনো অ্যাডভোকেটকে জি যদি সাজা দেওয়া হয় বা খালাস দেওয়া হয়, সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে কি করতে পারবে? আপিল করতে পারবে, তাই না? জি 90 এবং দিনের এটার মধ্যে। মেয়াদ গণনার ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা এবং 12 ধারা প্রযোজ্য হবে, এটা বলা আছে না? জি তো সেই কথাই বলা হচ্ছে যে অন্য আইনে যদি, তামাদি আইন ছাড়া অন্য আইনে যদি কোনো বিশেষ আইনে কি করা হয়, প্রযোজ্য করা হয়, সেক্ষেত্রে প্রযোজ্য হবে। তার মানে এখানে 5 নম্বর পয়েন্ট দিয়ে অন্যান্য যে স্পেশাল ল সেগুলোকে কাভারেজ দেওয়া হলো। ক্লিয়ার হলো জি বিষয়টা? জি 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 5 ধারার মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মৌকুফ, মানে এই যে বিষয়টা, 5 ধারার যে একটা সফট কর্নার আদালতের আইনের, এটা হচ্ছে মূল মোকদ্দমা বা শুটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যান্য ক্ষেত্রে আপনি এই সুযোগ সুবিধা নেবেন, কিন্তু মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নাই। আচ্ছা, মূল মামলার ক্ষেত্রে যদি প্রযোজ্য করা হতো তামাদি আইনের অর্থই বিফলে চলে যেত, তাই না? জি জি তাহলে তাহলে আর একশো এত আইন বছর লাগতো না। তাহলে 100 বছর আগেও মানুষ যে মামলা করার সুযোগ ছিল, সেটা 100 বছর পরে এসে নাতিপুতি সে মামলা করবে। তাহলে তামাদি আইন জি জি ফলহীন বলহীন হয়ে যেত, এই আইনের উদ্দেশ্যই ব্যাহত হয়ে যেত। কারণ এখানে কিন্তু কি করতে হবে, লাগাম দিতে হবে। 5 ধারার মেয়াদ বৃদ্ধি বৃদ্ধি আদালতের বিবেচনামূলক ইচ্ছাধীন বা স্বেচ্ছাধীন ক্ষমতা, এটাকে ইংরেজিতে ডিসক্রিশনারি পাওয়ার বলা হয়। 3 ধারায় আদালত বাধ্য, 5 ধারায় বিলম্ব মওকুফ করবে স্বেচ্ছাধীন। কি করবে না, 5 ধারার আলাদা দরখাস্ত দিতে হয়। এ দরখাস্ত মঞ্জুর হবে না নাম মঞ্জুর হবে সেটা আদালতের ইচ্ছা। তার মানে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে, প্রথমের দিকে বললাম না জি এইটা। জি কখন সন্তুষ্টির দরকার হয়? যেখানে আদালত বাধ্য নয়, আদালতের ইচ্ছার উপর নির্ভর করে, আদালত কনভিন্সড হয়েছে কিনা মামলার ঘটনা এবং কিভাবে সেটা সাবমিট করছে সংশ্লিষ্ট অ্যাডভোকেট বা কৌশলী, তার উপর নির্ভর করে। ধারা 6, তাহলে আমরা 3 ধারা দেখলাম খুবই স্ট্রিক্ট, 4 ধারা একেবারে প্লেন। শেষ দিন যেহেতু আমি সময় পাইনি, একটা দিন সময় দেওয়া উচিত, একেবারে কমন সেন্সেই বলা একদিন যাচ্ছে। শুধু। 5 ধারা কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে 5 ক্ষেত্রে। স্বপ্না খাতুন, তাড়াতাড়ি লাইনে আসেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমাদের আইন তো অনেক কঠিন একটা আইন, বুঝিও কম, ভাষা বল। অনেক কঠিন। এখন যা পর্যন্ত তো বুঝলাম যে এখন পর্যন্ত তো সহজ মনে হওয়ার কথা, সহজ করে বোঝাচ্ছি, একটু ডিপে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপিল, পুনর্নিরীক্ষণ, পুনর্বিচার, আপিল করার অনুমতির দরখাস্ত, মানে এই সমস্ত ক্ষেত্রে হলো ই করা যাবে। এই দরখাস্ত মানে দেওয়া কি যাবে, বলে, 5 ধারা হ্যাঁ দরখাস্ত মানে দেওয়া যাবে। এই তার মানে স্যার সময় চলে গেছে, আসতে দেরি হয়েছে স্যার এই কারণে এইভাবে হ্যাঁ দরখাস্ত দেওয়া যাবে, কিন্তু স্যার একটু মাফ করেন। মানে হ্যাঁ 5 ধারা কিন্তু হচ্ছে মাপ মূল চাওয়া, দেরি হয়েছে মাপ চাওয়া। এই 5টি ক্ষেত্রে মাপ চাওয়া যাবে, কিন্তু মূল মামলা ক্ষেত্রে যে মামলা দিয়ে সূচনা হবে সেই মামলার ক্ষেত্রে মাপ চাওয়ার বিধান নাই, মানে 5 ধারা প্রযোজ্যই নাই। মানে টাইম শেষ হয়ে গেলে একেবারে আর কোনো এই দিতে পারবে না মামলা। না, মনে করেন একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, 5 দিন কোমাতে আছে, সে আবার ফিরে আসতে পারবে। কিন্তু যে একবারে মারাই গেছে, তাকে কি ফেরানো যাবে? না, তাহলে না তাহলে হবে না। মূল মামলা যদি শেষ হয়ে যায়, একবার মারা যায়, তাকে আর জীবিত করা যাবে না, 5 ধারা দিয়েও না। আচ্ছা, একটা জমির ক্ষেত্রে যদি তার 2 বছর বা 1 বছর মেয়াদ শেষ হয়ে যায়, হুম হুম। তারপরে হুশ হলো যে হারে আমি মামলা দিব, সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, মূল মামলা যেখানে মামলা সূচনা হবে। আর আপিল তো মূল মামলা পরে হয়, আপিল মূল মামলার একটা রায় হয়, তার বিরুদ্ধে আপিল হয়, তাই না? আচ্ছা, ওই যে মামলা শেষ, মানে ডেট শেষ হয়ে গেলে আর মামলা দিতে পারবে না, না, এটা এটাই তো, হচ্ছে তাই না? কথা।
আপনার ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেলে কি আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন? না, সেটাই। তাহলে ফর্ম ফিল আপের শেষ ডেটের আগে আপনার ফর্ম ফিল আপ করা উচিত, অন্তত 10-15 দিন আগে, তাই না? বা প্রথম দিকে করে ফেলা উচিত। এটা শুধু সিভিলের ক্ষেত্রে, ক্রিমিনালের ক্ষেত্রে তো কোনো নাই, না, তামাদি ক্রিমিনালের কি ক্ষেত্রে আছে। 10 বছর 20 বছর আগের ঘটনার নিয়েও মামলা করা যাবে। আচ্ছা, 5 ধারা পর্যন্ত আলোচনা শেষ। ধারা 6 বলা হচ্ছে যে 3 ধারায় তো মামলা খারিজ করে দেওয়া হবে, তো 6 ধারা এসে ওই 3 ধারার যে কঠোর নীতি সেটাকে একটু দুর্বল করে দিবে। মানে 6 ধারায় বিশেষ সুবিধা নিয়ে আসছে বাদীপক্ষের। কি সুবিধা, বাদীপক্ষকে কি সুবিধা দিবে, অর্থাৎ তামাদিতে শেষ হয়ে যাবে তারপরেও শেষ হবে না এরকম। মানে ঘড়ি, তামাদির আচ্ছা যে ঘড়ি টিক 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 করে চলতে থাকবে, সে ঘড়িই থামিয়ে দিবে আচ্ছা 6 ধারা। কিভাবে দেখেন, বৈধ অপারগতা বা আইনগত অপারগতা, বাংলা যেটাই বলি না কেন, ইংরেজি হচ্ছে লিগ্যাল ডিজেবিলিটি। লিগাল লিগাল জি তো ডিজেবিলিটি মানে কি? বিকলাঙ্গ। ডিজেবিলিটি জি শব্দের অর্থ বিকলাঙ্গ। তো ফিজিক্যাল ডিজেবিলিটি বলতে শারীরিকভাবে বিকলাঙ্গ। তো এখানে কিন্তু ফিজিক্যাল না, লিগ্যাল। তো লিগ্যাল ডিজেবল কারা, এটাকে নির্দিষ্ট করতে হবে, না হলে তো এই বিধানের অর্থই থাকবে না। তাহলে লিগ্যালি ডিজেবল পার্সন যারা, তারা কিছু সুযোগ সুবিধা পাবে তামাদি আইনে। কিন্তু তারা কারা? এই 3 প্রকার ব্যক্তি বা 3 ধরনের ব্যক্তি বৈধ অপরাধ হিসাবে গণ্য। দেখেন 3 ধরনের গাঢ় করে আন্ডারলাইন করা আছে, তার মানে প্রশ্ন আসতে পারে কত প্রকার ব্যক্তি লিগ্যালি ডিজেবল। 3 প্রকার অপশনে থাকতে পারে, কারণ যেখানেই সংখ্যা সেখানে প্রশ্ন বেশি করে। তারা হলেন, আবার এটা রিটেনের জন্য সমান গুরুত্বপূর্ণ এবার আপনাদের জন্য। 1 নম্বর হচ্ছে নাবালক, ইংরেজি হচ্ছে মাইনর। আচ্ছা, ইংরেজি দিয়ে দেওয়ার কারণে অনেক সময় অপশনে ইংরেজি দিয়ে দেয়। তো মাইনর বলতে নাবালক, এখন অপশনে নাবালক না থেকে নাবালিকা হতে পারে, বা অপ্রাপ্তবয়স্ক হতে পারে কিনা অপশন। জি জি অবশ্যই। তার মানে মাইনরের যে বাংলা সেটা বিভিন্ন হতে পারে, তাই ইংরেজি দিয়ে কিন্তু দিয়েছি। মাইনর মাইনর হ্যাঁ, ইংরেজি দিয়ে দিলে আপনি, মাইনর বলতে যার বয়স 18-র নিচে সেটাকে বোঝাবে, জি অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি। সংক্ষেপে আমি নাবালক দিয়েছি, একটা শব্দ তো ব্যবহার করতে হবে বাংলা। উন্মাদ জি বা অপ্রকৃতিস্থ, যেটাকে আমরা সাধারণভাবে পাগল বলি বা ইনস্যান, উন্মাদ ব্যক্তি। তার মানে যার মাথা 100% কি গেছে, তার মানে সে জি মানসিকভাবে অসুস্থ, আনসাউন্ড মাইন্ড, বা তার মানসিক অবস্থা ভালো না। আর হচ্ছে জড়বুদ্ধ বা ইডিওট। আচ্ছা, ইডিওট এবং উন্মাদের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। ইনস্যানকে যদি বলা হয় যে দৌড়ে রাস্তা পার হয়ে যাও, সে বয়স মনে করেন 30 বছরের একজন পাগল, সে এমনই পাগল। তাকে যদি বলা হয়, পাগলের আবার ক্যাটাগরি থাকতে পারে যে কম বেশি। কাউকে যদি বলি যে 10 তলার ছাদ থেকে লাফ দিয়ে দাও, অনেকে লাফ দিয়ে দিবে, কারণ সেটাও সে বোঝে না, বদ্ধ উন্মাদ। যে জি লাফ দিলে আমি মারা যাবো এটাও ফিল করতে পারে না, একেবারে শিশুর মতন। আবার অনেকে এটা ফিল করতে পারে, কিন্তু আবার সে মানসিকভাবে এতটা স্টেবল না যে সাধারণ ব্যক্তির মতন, প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতো চলাফেরা করতে পারবে। তো উন্মাদের কম বেশি থাকতে পারে। আর জড়বুদ্ধ হচ্ছে এদেরকে পাগল বলা যাবে না, উন্মাদ বলা যাবে না, কিন্তু এরা মানে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন, মানে একটু বুদ্ধি কম, অনেকটা অটিস্টিক টাইপের। কেমন? গ্রাম্য ভাষায় গ্রাম্য ভাষা যাদেরকে মোটা বুদ্ধি বলে। মোটা বুদ্ধি, বা আপনি লিখে রাখতে পারেন সহজ সরল। কি লিখে রাখতে সহজ পারেন? সরল। সহজ সরল, যাদেরকে সহজে বোকা বানানো যাবে। বা সচেতন নহে, হ্যাঁ, যে ব্যক্তিরা একটু সচেতন বোকা। না, তার মানে জি কমন সেন্সের একটু অভাব আছে যাদের, তারাই হচ্ছে ইডিওট। আর যারা ইনসান, তাদের মানে কমন সেন্স না, অনেক সেন্সেরই অভাব আছে, তাই না? জি এ হচ্ছে ইডিওট এবং উন্মাদের মধ্যে পার্থক্য। এখন প্রথমে তাহলে আমরা লিগ্যালি ডিজেবল 3 প্রকারের ব্যক্তি কারা সেটা দেখলাম। এরপরে দ্বিতীয় পর্যায়ে এসে আমরা দেখব যে 2টি ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য। তার মানে এই 3 প্রকারের ব্যক্তি যে সুবিধাগুলো পাবে, কোন কোন ক্ষেত্রে পাবে? 2টি ক্ষেত্রে পাবে। আমরা 5 নম্বর ধারা দেখলাম 5টি ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে 5 জায়গায় 5 ধারাকে ব্যবহার করা যাবে। আর 6 ধারাকে ব্যবহার করা যাবে মাত্র 2 জায়গায়। কোন কোন জায়গা? মূল দেওয়ানি মোকদ্দমা বা শুট। শুট বা মামলাকেই বা মোকদ্দমাকেই সিভিল
কেসকেই মূল দেওয়ানি মোকদ্দমা বলা হচ্ছে। তার মানে আরজি দাখিল করলে যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে শুট, তাই না? জি অথবা এমন কোনো প্রসিডিং বা কার্যক্রম, তার মানে যেটা শুটের মতো যেটা কার্যক্রম সেটাই। অনেক সময় আমরা দেওয়ানি মামলার অনেকগুলো প্রকারভেদ আছে, ঠিক আছে? তো প্রকারভেদের মধ্যে জি কোনোগুলো পিটিশন মামলা হয়, কোনোগুলো অপ্র মামলা হয়, কোনোগুলো মিস মামলা হয়। তো ওই সবগুলোর ক্ষেত্রেই 6 ধারার বিধান প্রযোজ্য। তার মানে কি এই 3 প্রকারের লিগ্যালি ডিজেবল ব্যক্তি কিভাবে কিছু সুযোগ সুবিধা পাবে তা আমাদের মেয়াদ গণনা ক্ষেত্রে মূল কথা একটু নিচে আমরা দেখব যে তামাদের ঘড়িটা বন্ধ থাকবে তাদের জন্য যতদিন না তারা লিগ্যালি ডিজেবিলিটি থেকে বের হতে পারছে, ততদিন পর্যন্ত তাদের জন্য ঘড়ির কাঁটা কি থাকবে, বন্ধ থাকবে। যেদিন তারা বন্ধ সুস্থ হলো থাকবে। বা নাবালক থেকে সাবালক হবে সেদিন থেকে ঘড়ি কাঁটা চলতে শুরু করবে। একটু পরে আমরা এই বিধানটা দেখব। আর আরেকটা হচ্ছে ডিক্রি জারির দরখাস্ত, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ এ ডিক্রি। একটা ডিক্রি পাওয়ার পরে, মানে মামলা রায় পাওয়ার পরে, মনে করেন আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে একটা কিনবেন, মনে করেন যে একটা ম্যাঙ্গো জুস কিনলেন, তাহলে টাকা দিলেন 20 টাকা, আপনাকে একটা জুসের প্যাকেট ধরিয়ে দিল ছোট। তার মানে ক্রয় করলেন, এটা এটা কি করা হলো, ক্রয় করা হলো, তাই না? জি তো ক্রয় করাকে আমি ডিক্রি পাওয়া বলছি। এখন আপনি যদি ক্রয় করে থাকেন, সেটা যদি আহ, মানে খেতে না শুরু করেন, পান না করেন, নিজের শরীরে প্রবেশ না করেন, তাহলে এটাকে তো খাওয়া বলতে পারবো না, বলতে পারবো? জি জি আর আপনি ক্রয় করলে কি ওই জুসের স্বাদ পাবেন না খেলে স্বাদ পাবেন? খেলে খেলে স্বাদ পাবো। তাহলে ডিক্রি পাওয়া মানে আপনার অধিকারটা প্রতিষ্ঠা হওয়া, মানে আপনার হস্তগত হওয়া, ক্রয় করা হলো। ক্রয় করা হওয়ার মতন কোনো পণ্য ক্রয় করা, কিন্তু সেটার স্বাদ পেতে হলে আপনাকে খেতে হবে। তার মানে ডিক্রি জারিটা হচ্ছে বাস্তবে বাস্তবায়ন করা ডিক্রিটাকে, এটা হচ্ছে জি ডিক্রি জারি। অধিকারের সুফল পাওয়া। সুফল ভোগ করা, জি এটা হচ্ছে জারি। জি আপনি যেটার জন্য মামলা করেছিলেন সেটা রায় পেলেন কাগজে কলমে, কিন্তু বাস্তবে রায় অনুসারে আপনি যেটা পাওয়ার কথা, রায় অনুসারে আপনি 1 বিঘা সম্পত্তি পাওয়ার কথা যেটা বেদখল হয়ে আছে, আপনি ডিগ্রি পেয়েছেন, হ্যাঁ এই বিবাদীকে বলা হলো যে এই দখল বুঝিয়ে দেন, বিবাদী দখল বুঝিয়ে দিল না, ওই লাভ নাই আপনার। কিন্তু যখন আপনি দখলটা বুঝে পেলেন, সেই জমিতে আপনি বাড়ি করেন বা ফসল চাষ করেন, তখন আপনার ফল পেতে শুরু করলেন। এটাই হচ্ছে এক্সিকিউশন বা জারি, তার মানে স্বাদ পেতে শুরু করা। তাহলে মূল মামলার জারি মামলার পার্থক্য বুঝতে পারলেন? জি আচ্ছা, আতিকুর রহমান সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। ভালো আছি স্যার, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বলেন। স্যার আমার একটা ওই যে মানে শুট যেটাকে বলতেছেন স্যার, ওই যে কি মামলা শুট, হুম হুম হুম। এটা কি স্যার শুট হবে না শিউট হবে উচ্চারণটা? আপনি শিউট করেন, শুট করেন, নো প্রবলেম। উচ্চারণ নিয়ে আমি হ্যাঁ খুব একটা মানে পারফেক্ট না, আমি স্বীকার করছি। আমি ফনেটিক্স খুব ভালোভাবে ফলো করিনি। হাই স্কুল কলেজে যেভাবে পড়েছি, আমি এই অ্যানথ্রোপোলজিতে অনার্স পড়ার সময় ইংরেজিতে, আবার এলএলবি অনার্সও ইংরেজিতে, তার মানে ইংরেজি রাইটিং ভালো পারি, ইংরেজি উচ্চারণ আমার ভালো না, অকপটে স্বীকার করছি। কারণ আমি কোনো ইংলিশ মিডিয়ামে স্কুলে আচ্ছা পড়িনি। যদি আমার মেয়ে যেমন ইংলিশ মিডিয়ামে স্কুল পড়ে, আমার মেয়ে আমার উচ্চারণ ভুল ধরে, বাবা তুমি ভুল বলছো। না এটা শুট স্যার, এটা শুট ওকে স্যার, স্যার। এটা অনেক জায়গায় স্যার বাংলাতে লেখা আছে দন্ত শয় জাফলা হস্যু ট, হ্যাঁ এটা শুট স্যার। হ্যাঁ, তো আপনার ঠিকই আছে। এটা এটা আমি শুট বলছি, এটা সুইট যদি বলতে যান তাহলে এই ধরনের আমি কাউকে উচ্চারণ করতে শুনিনি। আপনি উচ্চারণগত পার্থক্য শিউট এখন, শিউট স্যার, না শুট, শিউট। শুট জাস্ট শুট, আপনার শুটটাই পরে নয়, শুট উচ্চারণ করবেন ডিরেক্ট। ওকে স্যার। আচ্ছা, এখন এই এই জিনিসগুলো জানতে হলে এখন গুগলের তো ব্যবহার করতে পারেন আপনি। গুগলে চলে যান, গুগলে শুট লিখে দেখবেন যে এখানে আইকন থাকে, ট্যাপ করলে আপনাকে উচ্চারণ করে শোনাবে। ইউকে উচ্চারণ আছে, ইউএসএ উচ্চারণ আছে, মেল ফিমেল বিভিন্ন ভয়েস আছে, আপনি চাইলে সেগুলো করতে পারেন যদি এরকম হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা আমি শুট উচ্চারণ করি, সবাইকে শুট উচ্চারণ করতে শুনেছি। আর কামরুজ্জামান ভাই যেটা বাংলা বানান বললেন সেটা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তাহলে আমরা 6 ধারা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? 3 প্রকারের ব্যক্তি হচ্ছে তারা আইনগতভাবে অপারগ বা
বিকলাঙ্গ ধরে নিই, মানে আইনের কিছু বোঝে না এরা, আইনগত অপারগ বলতে আইনের কিছু বোঝে না এরা, না বলুক সে আইনের কি বুঝবে, উন্মাদ সে আইনের কি বুঝবে, জড়বুদ্ধ আইনের কিছু বুঝবে না। আইন তো দুর্বোধ্য জিনিস, তাই না? আমাদের বুঝতে কত কষ্ট হচ্ছে। তো এই তিন প্রকার ব্যক্তি কিভাবে বুঝবে আইন? তো এদের যেহেতু আইন বোঝে না, তারা অবুঝ, তাদেরকে একটু সুযোগ সুবিধা দিতে হবে, না হলে তাদের প্রতি কি করা হবে? অন্যায় করা হবে, ন্যায় বিচার ব্যাহত হবে, তাই না? তো ছয় ধারা কেন? ন্যায় বিচারের স্বার্থে ছয় ধারা দেওয়া হয়েছে, জি ফেয়ার ফেয়ার করার জন্য। তো এটা পাঁচ ধারার, তাহলে ছয় ধারা আমরা ব্যবহার করতে পারবো দুই ক্ষেত্রে, সেটা একটু আগে দেখলাম। এরপরে আমরা কি দেখব? যে সকল ক্ষেত্রে ছয় ধারার বিধান প্রযোজ্য নয়, তার মানে ছয় ধারার বিধান দুই ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু নয় আবার চার ক্ষেত্রে ছয় ধারার বিধানটা ব্যবহার করা যাবে না। যেমন পাঁচ ধারার বিধান মূল মামলার ক্ষেত্রে ব্যবহার করা যায় না, মূল মোকদ্দমার ক্ষেত্রে, শুটের ক্ষেত্রে, তেমন ছয় ধারার বিধান আপিলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। মানে আপিল, এক সপ্তাহের মধ্যে আপিল দায়ের করতে হতো, কিন্তু উন্মাদ হওয়ার কারণে সে আপিল দায়ের করতে পারছে না এক সপ্তাহের মধ্যে, তাকে সুযোগ দেওয়া হবে না, তাকে এক সপ্তাহের মধ্যেই করতে হবে। তার মানে মূল মামলার ক্ষেত্রে বা কার্যক্রমের ক্ষেত্রে বা জারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য ছয় ধারার সুবিধা এই তিন প্রকারের ব্যক্তি পাবে, কিন্তু আপিল, রিভিউ, রিভিশন এবং ডিক্রি ব্যতীত অন্যান্য যে দরখাস্ত, এই ধরনের ক্ষেত্রে তারা এই সুবিধাটা পাবে না। বুঝতে পেরেছেন? জি কেন বলেন তো? কারণ স্যার সে মূল জিনিসটা সম্পর্কে অলরেডি সে ওয়াকিবহাল, হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে তো ভুল হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, মূল মামলা কারণ তো সে করেছেই, তবেই মূল তো মামলায় আপিল একবার রায় রিভিউ রিভিশনের হয়েছে, কথা আসবে। মূল মামলার একবার রায় হয়েছে বাংলাদেশে। আমি যতগুলো দেখেছি, যে মূল মামলায় যেটা রায় হয় আপিল, রিভিউ, রিভিশনে 99% সেটাই টিকে থাকে। মানে রায়, মূল মামলার রায় পরিবর্তন খুব কমই হয়, পার্সেন্টেজ খুবই কম। তার মানে মূল মামলার যেহেতু রায় হয়ে গেছে, তার মানে বিচার তো হয়ে গেছে, বিচার হয়ে গেছে, তার মানে এটার নিষ্পত্তি হয়ে গেছে। আবার তুমি কেন ভাই আপিলে গিয়ে ঝামেলা করবা? অতএব থেমে যাও তুমি। বুঝতে পেরেছেন? তার মানে আপিলে যদি এই জি জি সুযোগটা জি দেওয়া হতো, তাহলে এখানে একটু সুযোগ দেওয়া বাড়াবাড়ি হয়ে যেত, তাহলে অপর পক্ষ আবার ক্ষতিগ্রস্ত হতো। বুঝতে পেরেছেন? জি কিভাবে? মনে করেন একজন ব্যক্তি সুস্থ ছিল, মিস্টার রহিম সুস্থ, আমি তার বিরুদ্ধে মামলা করলাম, আমি ডিক্রি পেলাম। ডিক্রি পাওয়ার পরে, ডিগ্রি পাওয়ার 2 দিন পরে ওই ব্যক্তি পাগল হয়ে গেল, মিস্টার রহিম। তাহলে কে পাগল হলো? বিবাদী পাগল হলো। এখন ওই মামলায় মনে করেন ডিক্রির বিরুদ্ধে আপিল করার তামাদির মেয়াদ 30 দিন। এখন ডিক্রির রায় পাওয়ার পরে সে কি করেছে? তার মনে করেন 10 বিঘা সম্পত্তি চলে যাবে, তখন সে স্টক করেছে, জি স্টক করার পরে তার মাথার তার ছিঁড়ে গেছে আমাদের গ্রামের ভাষায় বলে তার ছিঁড়ে গেছে। জি জি তো তার ছিঁড়ে যাওয়ার পরে সে ডিসেবিলিটি চলে পাগল হয়ে এসছে। গেছে। হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল জি উদাহরণ দিই জি মজা করে। তো জি বিবাদী মামলায় হেরে যে তার মাথা এলোমেলো হয়ে গেছে, সে স্টক করে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে, এখন বিবাদীর উকিল তো সুবিধা নেবে যে আমার বিবাদী তো পাগল হয়ে গেছে, মানে মামলায় যে হেরে গেল, জি সে পাগল হয়ে গেছে। এখন তার আপিলের জন্য যে তামাদির মেয়াদ, সেটা থামিয়ে রেখেন ইওর অনার, 30 দিন না, সে যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত আপিলের সুযোগ দেওয়া হোক, মানে আপিলের ঘড়িটা বন্ধ রাখেন। এটা দিলে আমি যে ডিক্রি পেলাম, এই ডিক্রি আমার মুখের সামনে ঝুলে থাকবে, আমি খেতে পারবো না ভাই, সুস্বাদ পাবো না আমি। জি 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 তার মানে আমার সাথে অন্যায় হবে এবং না এটা তো? বিচারের নামে প্রহসন হয়ে যাবে। এটা তো ডিক্রি যে পেলো তার সাথে অন্যায় হবে না? জি জি এই কারণ তো ক্ষেত্রে স্যার বিবাদীর উকিল তো স্যার আপনার কিছু মেডিকেলি ফলস ডকুমেন্ট ম্যানেজ করে তো স্যার এটা বলতে পারে যে আমার পারে, বিবাদী অলরেডি পাগল পারে। হয়ে গেছে। তার মানে ছয় ধারা দেখেন কত সুন্দর ব্যালেন্স করে করা হয়েছে, তাই না? জি 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 এটা জি তো এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব ছয় ধারার। তো এখন পর্যন্ত কিন্তু আমরা ছয় ধারার আইনটা কি, ছয় ধারার সুবিধাটা কি, সেটা এখনো পড়িনি। এবার ছয় ধারার মূল আইনটা পড়বো। এতক্ষণ পর্যন্ত ছয় ধারাকে বিল্ড আপ করানো হলো। বিল্ড আপটা কি? কোনো সিনেমার চরিত্রের সাথে পরিচয় করানো, তারপরে অ্যাকশন হয়, তাই না? জি সিনেমা শুরু হলে প্রথমে বুঝতে পারি এটা হিরো, এটা হিরোইন, এটা হচ্ছে ভিলেন, এগুলো পরিচয় পর্ব হলো, এবার মারামারি হবে। কি মূল ঘটনাটা কি, এবার টুইস্টটা কি? যে অন্তত একটি অপারগতা থাকলেও তামাদি গণনা স্থগিত থাকবে। তার মানে এই তিনটির একটি যদি একজন ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তির কি তামাদির ঘড়িটা থেমে থাকবে, তার মানে চলতেই শুরু করবে না। বুঝতে পেরেছেন? জি তার মানে একটা অ্যাবসুলেট সুযোগ সুবিধা পাচ্ছে মূল মামলার ক্ষেত্রে এবং ডিক্রি জারির ক্ষেত্রে।
কে? এই 3 প্রকারের অপারগ ব্যক্তি, যারা আইনের কিছু বোঝে না, তাদের বয়স কমের হওয়ার কারণে এবং মাথায় সমস্যা থাকার কারণে। কোনো ব্যক্তি অপারগ অবস্থায় মৃত্যুবরণ করলে, মনে করেন যে একজন ব্যক্তি অপারগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, হয়তোবা পাগল ছিল, উন্মাদ ছিল, উন্মাদ জি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার আইনানুগ প্রতিনিধির যে আবার সমর্থ, মানে সে আবার অপারগ যেন না হয়, সমর্থ বলতে সে পারগ, অপারগ না, ঠিক আছে? তার মানে তার স্ত্রী সন্তানের কথা বলা হচ্ছে, জন্য তামাদির গণনা আরম্ভ হবে। তার মানে একজন ব্যক্তি, সে পাগল, মানে বাবা পাগল কিন্তু ছেলে সুস্থ, ছেলের বয়স 20 বছর, কারণ বাবা যদি মারা যায়, পাগল ব্যক্তিটা মারা গেল, তাহলে ওই মামলা করার অধিকার ও উত্তরাধিকার সূত্রে ছেলের উপরে বর্তাবে, কারণ সম্পত্তি তো ছেলে পাবে, জি কারণ এটা দেওয়ানি সম্পত্তি, তো উত্তরাধিকার সূত্রে কি হয়, ট্রান্সফার হয়। জি তেমনি একটা দায় বা একটা অধিকারও উত্তরাধিকার সূত্রে কি হবে, ট্রান্সফার হবে। তবে ফৌজদারি কোনো দায়, মানে বাবা খুন করেছে, ছেলেকে সাজা দেওয়া যাবে না, তার মানে ফৌজদারি কোনো লাইবিলিটি বা দায়, ক্রিমিনাল লাইবিলিটি ট্রান্সফার করে না বংশানুপাতে উত্তরাধিকার সূত্রে। কিন্তু তার মানে খুনের সন্তানদেরকে খুনি বলে সাজা দেওয়া যাবে না, যদিও নর্থ কোরিয়াতে দেওয়া হয়, কয়েক প্রজন্ম, 3 প্রজন্ম পর্যন্ত দেওয়া হয়। দাদা খুন করলে না বাবা, ওইটা তো স্যার, স্যার ওইটা তো পৃথিবীর বাইরের একটা দেশ স্যার। হ্যাঁ, তো সেটা ভিন্ন জিনিস। তো জি ক্রিমিনাল স্যার। লাইবিলিটি বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে বর্তায় না, ট্রান্সফার হয় না, কিন্তু সিভিল লাইবিলিটি সেটা সুবিধা হোক অসুবিধা হোক দুইটাই বর্তাবে। শুধুমাত্র বাদী বৈধ অপারগ হলে তার ক্ষেত্রে তামাদি গণনা স্থগিত হবে। মানে বিবাদী অপারগ, স্যার আমি যার বিরুদ্ধে মামলা করব সে তো পাগল, আমি তার বিরুদ্ধে তাই মামলা করিনি, সে সুস্থ হয়েছে তারপর মামলা করেছি, এটা দেখার দরকার নেই। আমি যার বিরুদ্ধে মামলা করব সে সুস্থ না অসুস্থ সেটা আমার দেখার বিষয় না। আমি সুস্থ, আমার বয়স 18+, আমাকে মামলা করে দিতে হবে সময়ের মধ্যেই, নাহলে 3 ধারা ঝামেলা করবে আমাকে। বোঝা গেল? মানে আমার অধিকার নিয়ে আমাকে ভাবতে হবে। হ্যাঁ, বিবাদী সুস্থ কি অসুস্থ সেটা আমার দেখার বিষয় না, এটা বিবাদীর জন্য আলাদা সেকশন আছে। তাহলে এগুলো কি দিচ্ছে, সুবিধা দিচ্ছে কাকে, এই বাদীকে, কি হিসাবে, এই 3 প্রকার অপারগ হিসাবে। বিবাদী বৈধ অপারগ, অর্থাৎ নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি হলেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। আমি ক্লিয়ার করে দিলাম, এটা যদিও কোথাও নাই, আইনে নাই, কিন্তু এটা কমন সেন্স থেকে আপনাকে বুঝে নিতে হবে। মানে ক খ গ পড়লে এরপরে যে ঘ আছে বুঝে নিতে হবে, তেমনি এটা একটা লাইন। জি তো এতক্ষণ কি হলো, আমরা 6 ধারার বিল্ড আপ করলাম, এবং এই শেষের দিকে এসে 6 ধারার মূল বক্তব্য যে ঘড়ি থেমে থাকবে, এদের জন্য ঘড়ি চলতে থাকবে না, কারণ তারা তো আইনের বোঝে না, একদিন চলে গেলেও তো এদের ক্ষতি হবে, তাই গণনা থেকে বাদ যাবে, স্থগিত থাকবে গণনা। তার মানে ঘড়ি থেমে থাকবে। ঘড়ি থেমে থাকাটা কিন্তু একটা, আমার দৃষ্টিতে একটা ভালো উদাহরণ হচ্ছে, আপনি কি মনে করেন? না ঠিক আছে তো স্যার, কারণ এদের তো স্যার মানে আইন অধিকার থাকার কথা তো স্যার। হ্যাঁ, না, এই যে ঘড়ি থেমে থাকবে এই শব্দটা ব্যবহার করছি আমি, এটা ও বুঝতে আচ্ছা সুবিধা আচ্ছা হবে। আচ্ছা, হ্যাঁ এটা স্যার বোঝার জন্য সুবিধা হচ্ছে স্যার, খুব ভালো হচ্ছে স্যার। আর ঘড়ি যেদিন তো সে, চলমান, টিক 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 করে হ্যাঁ, চলেই। আর যেদিন সে নাবালক থেকে সাবালক, মানে 18তম জন্মদিন পালন করবে, সেদিন টিক টিক করে চলতে শুরু করবে, অথবা অসুস্থ থেকে জি জি সুস্থ হলে সেদিন চলতে শুরু করবে। জি জি জি। এবার উদাহরণ দিয়ে এই 6 ধারা বোঝার চেষ্টা করি। 6 ধারাতে কি কি বলা হলো, কারা কারা সুবিধা পাবে এবং কি সুবিধা পাবে, এর উপর ভিত্তি করে উদাহরণগুলো সেট করা আছে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, লিখিততেও প্রশ্ন আসে এখান থেকে। নাবালক, নাবালক কি সে লিগালি ডিজেবল না ডিজেবল না? হ্যাঁ হ্যাঁ মানে ডিজেবল স্যার। ডিজেবল, এখানে মাইনরিটি, হ্যাঁ লেখাই আছে। থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। তার মানে তার বাবার হয়তো একটা নৌকা ছিল, এর বাবার নৌকা ছিল, এবং সে নৌকা চালানোর মাধ্যমে, যেহেতু আমাদের কি এই এলাকাটা কি নদী প্রধান, হ্যাঁ, তো নৌকার প্রচলন আচ্ছা বেশি ছিল, তাই এই উদাহরণগুলো হয়তো বা দিয়েছে আইনে ওই সময়। এই আইনটা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের জন্য স্পেশালি তৈরি করেছে ব্রিটিশরা। আচ্ছা, তো নৌকা, মনে করেন যে 5 টাকা ভাড়া বাকি আছে কার কাছে, পি নামে একজন ব্যক্তির কাছে। এখন এই জি ভাড়া বাকি অবস্থায় বাবা মারা গেছে, ওই ভাড়া এখন কে পাবে, ওই ভাড়ার টাকা কে পাবে, ছেলে পাবে না? জি। এখন ছেলে তো কি, নাবালক। এখন ওই লোক যদি না বলো। স্বেচ্ছায় ওই 5 টাকা ছেলে এ কে না দেয়, ছেলে তো মামলা করতে পারবে না, কারণ সে তো নাবালক। জি
কিন্তু ছেলের পক্ষে অন্য কেউ মামলা করতে পারবে, সেটা ভিন্ন জিনিস, সেটা সিপিসিতে আমরা পড়বো। আর নাবালক ব্যক্তির পক্ষে বা উন্মাদ ব্যক্তির পক্ষে কিন্তু মামলা করা যায়। এখন তার পক্ষে মামলা করার জন্য যদি তার শুভাকাঙ্ক্ষী কেউ না থাকে তখন কি করবে? জি জি তখন ওই ঘড়ি থেমে থাকবে, যখন সে সুস্থ হবে বা সাবালক হবে তখন মামলা করবে। তো ওই যে 5 টাকা বাকি আছে নৌকা ভাড়ার, ওই 100 বছর আগের 5 টাকা জি মানে কিন্তু এখন 5 লক্ষ টাকা, তাই না? জি, তাই তাই। তো ওই 5 টাকা আদায় এ এ এ নাবালক যখন সাবালক হবে তখন করতে পারবে। এখন মামলা করার জন্য মূল যে সময় সেটা পার হয়ে গেলেও পারবে, কারণ তার সময় থেমে থাকবে। 18+ হওয়ার পর থেকে সে পারবে। কারণ 18 বছর হওয়ার তার পরও সে ঘড়ি যদি বন্ধ। 18 বছর হওয়ার পরেও সে যদি 20 বছর মামলা না করে, তার মানে বয়স হয়ে গেছে তার কি 38। জি তাহলে কি হবে? তাহলে কি আর সুযোগ পাবে? কারণ সে হেলায় সময় পার করে দিয়েছে। তখন তো বুঝতে শিখেছে, জি তে জি তখন সে সুস্থ ছিল, সাবালক ছিল। এর 4 বছর পর সে সাবালক হয়। সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা করতে পারবে। তার মানে দেখেন দুইটা এখানে পয়েন্ট আছে। স- নাবালক থেকে সাবালক হলো, এবং দুইটা পয়েন্ট কি, সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী। তাহলে সাবালক হওয়ার তারিখ হতে, তার মানে যখন সাবালক হলো ওই সময় থেকে ঘড়ি কাটা চলতে শুরু করলো, জি এটা জি। বোঝাচ্ছে। আর একটা কি, পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা করতে পারবে। এই যে 3 বছর, এই বিষয়টা আবার বলা আছে 8 ধারায়। আমরা 8 ধারা পড়লে গিয়ে 3 বছরের কাহিনী বুঝতে পারবো। এতটুকু জেনে রাখি। এরপরে আরেকটি উদাহরণ, যে নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার প্রাপ্ত হয়, এরপর সে নাবালক থাকাকালে উন্মাদ হয়ে যায়। মনে করেন বয়স 10 বছর, আচ্ছা 10 বছর সে একজন নাবালক, এবং মামলা করার অধিকার প্রাপ্ত হয়ে যায়, মানে বাবা মারা গেছে, তাই একটা হয়তো বা তার অধিকার হয়েছে, একটা মামলা করার একটা সময় হয়েছে তার। কিন্তু বাস্তবে সে যেহেতু নাবালক, করতে পারছে না। এবং নাবালক থেকে মানে এক অপারগতা থেকে আবার আরেক অপারগতায় সে নিমজ্জিত হয়েছে, মানে উন্মাদ হয়ে গেছে। তার মানে ডাবল ডাবল ডিসেবিলিটি। ডিজেবিলিটি। জি জি। তার নাবালকত্ব ও উন্মাদ অবস্থার অবসান। তার মানে দুইটা ডিজেবিলিটি থেকে তাকে মুক্তি পেতে হবে, অবসান হতে হবে মানে এটা তারিখ যদি 20 হতে। বছর পরে হয়। হ্যাঁ, 20 বছর পরে হলেও, 20 বছর জি কেন, জি 30 বছর, 50 বছর পরে হলেও। জি 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 নাবালক হওয়ার জন্য তো নির্দিষ্ট বয়স 18, কিন্তু উন্মাদ সে কত বছর, মৃত্যুর আগ দিন পর্যন্ত জি জি থাকতে জি পারে সে। বা সে সারা জীবন সেটাই। উন্মাদই থাকতে পারে। সারা বছর উন্মাদ থাকতে পারলে জি তার জন্য কি কিছু হবে না। এখন তার যদি সন্তান থাকে, তার সন্তানের প্রতি বর্তাবে। বুঝেননি? জি এখন তার যদি সন্তান না থাকে, উন্মাদ ব্যক্তিকে কে কন্যা দিবে? যদি পুরুষ হয়, আর মহিলা তাকে। হলেও কে তাকে বিয়ে করবে, কোন পুরুষ? মহাপুরুষ। তাহলে হয়তো বা জি অবিবাহিত জি অবস্থায় কোনো উন্মাদ ছেলে বা মেয়ে মারা গেল, তাহলে তার জি। তার ভাগের যে সম্পত্তি তার ভাই বোনদের কাছে চলে যাবে না উত্তরাধিকার সূত্রে? হ্যাঁ হ্যাঁ, তা তাহলে যাবে। ওই ওই অংশের জন্য উত্তরাধিকার সূত্রে তার ভাই বোন ওয়ারিশ হবে। সেটাই হচ্ছে আইনানুগ প্রতিনিধি। তাহলে জেড এর বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তার মানে সে এই ডাবল ডিজেবিলিটি যখন খতম হবে, শেষ হবে, তখন থেকে ঘড়ি চলতে শুরু করবে। ঠিক আছে? জি এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে এখানে লেখা আছে, অন্তত একটি অপরগতা থাকলেও, তার মানে সে নাবালক থেকে সাবালক হলো কিন্তু উন্মাদ হয়ে আছে, 19 বছর বয়স উন্মাদ হয়ে আছে। জি তাহলে তো হলো না। অন্তত একটি থাকলেও, তার মানে দুইটি তাকে থাকা যাবে না, কোনো ডিসেবিলিটি থাকা যাবে না। একজন লাইনে আসার চেষ্টা করছেন, মানে লাইনে আসা বলছি, ক্লাসে ঢোকার চেষ্টা করছেন কিন্তু পারছেন না নেটওয়ার্কের কারণে। আমি বারবার তাকে অ্যাডমিট করে নিচ্ছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। পরবর্তী উদাহরণ এক্স নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার প্রাপ্ত হয়। অধিকার কিভাবে প্রাপ্ত হয়? তার বাবার সম্পত্তি, দাদার সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, যেভাবে হোক প্রাপ্ত হোক, সেটা ফ্যাক্ট না। ঠিক আছে? কিভাবে প্রাপ্ত হলো সেটা জি ফ্যাক্ট না, সেটা সিপিসির বিষয়। আমাদের বিষয়টা আমাদের মেয়াদ গণনা করার বিষয়টা। অধিকার প্রাপ্ত না হলে তো একে নিয়ে তো আমাদের চিন্তা করার দরকার নাই। অধিকার প্রাপ্ত হলেই তো আমাদের মেয়াদের ইস্যুটা তৈরি হবে এখানে। কারণ সে অধিকার প্রাপ্ত হলো মানে তার বাদী হওয়ার বিষয়টা হলো। তার মানে তার সাথে অপর কোনো ব্যক্তি কি করছে, বিট্রয় করছে। তার যে অধিকার অনুসারে যেটা পাওয়ার কথা সেটা তাকে দিচ্ছে না,
মামলা করে আদালতের মাধ্যমে সেটা তাকে আদায় করতে হবে। এই তো, এটাই হচ্ছে মামলা করার অধিকার প্রাপ্তি। জি। এক্স নাবালক থাকাকালেই মারা যায় এবং তার নাবালক পুত্র, হ্যাঁ আতিকুর রহমান ভাই, আপনার নয়েজ হচ্ছিল বলে আপনাকে লাইন থেকে কেটে দিয়েছিলাম, বলেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝছি স্যার। এই স্যার আমার কথা হলো কি স্যার, এই যেখানে একটা লোক নাবালক থেকে যখন সাবালক হইলো, তারপরে সে 3 বছর সময় পাইলো, হুম, আর এখানে আবার নাবালকের পর সে উন্মাদ হয়ে গেল। হুম। উন্মাদ হওয়ার পরও কি সে কি ওই 3 বছর পাবে, নাকি স্যার উন্মাদ হওয়ার থেকেই শুরু হলো তার তামাদি গণনা? উন্মাদ হওয়া থেকে তামাদি গণনা শুরু হবে এবং তারপরে সে ওখানে কি তিন, সে তার ওই 3 বছর পাবে? হ্যাঁ যখন আমি 3 বছরের ইস্যুটা বললাম, এখানে দেখেন ব্লু করে দিয়েছি আমি। আমার প্রতিটা কথার মধ্যে উদ্দেশ্য থাকে। আমি বলে দিলাম পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা করতে পারবে, আমি ব্লু করেছি। এবং তখন একটা কথা কিন্তু কোট করেছি যে 8 নম্বর সেকশনে সেটা আমি বলতে পারবো। এ কথা কি শুনতে পেয়েছেন আপনি? 8 নম্বর ধারার কথা বলেছি আমি এখানে। হ্যাঁ, বলেছিলেন স্যার। তাহলে 8 নম্বর ধারা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি ট্রেনে উঠেছেন, ঠিক আছে। আপনি কমলাপুরে নামবেন। এখন এয়ারপোর্টে এসে যদি বলে আমাকে এখনই কমলাপুরে নামাই দেন, কি করে নামাবো বলেন? সেটা তো সম্ভব না। না, এই জন্য প্রশ্নটা করলাম স্যার, যে দ্বিতীয় উদাহরণটা যেমন লেখা আছে, জেটের বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। হুম। এখন এই জন্য আমার কথাটা আচ্ছা, মনে পড়লো, এখানে যে এখানে শুরু উনি কি হবে 3 বছর বলেছে, পাবে কিনা? এখন পরবর্তী কতদিন সে পাবে সেটা ম্যাটার না এখানে, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। জি। এখন 8 ধারা গেলে এই কনফিউশনটা দূর হবে। আমাদের 6, 7, জি। 8 এই এবং 9, এই 4টা সেকশন ভালোভাবে না বুঝলে লিগেলি ডিজেবল বিষয়টা ক্লিয়ার হবে না। মানে একটা আরেকটার সাথে জড়িত আছে, কানেকশন আছে। যেমন এই যে 3 বছরের কাহিনীটা আছে, একটু অপেক্ষা করেন, ক্লিয়ার করে দিচ্ছি। ওই কারণে আমি ডিপি আলোচনা করছি। জি স্যার, ইতিপূর্বে থ্যাংক ইউ স্যার। ব্যাচ ওয়ানেও এত ডিপি আমি আলোচনা করিনি। এক্স নাবালক থাকা কালেই মারা যায় এবং তার নাবালক পুত্র, দেখেন একজন ব্যক্তি, সে নারী হতে পারে পুরুষ হতে পারে। আগে কিন্তু বাল্যবিবাহ হতো। মনে করেন একজন নারীর 12-13 বছর বয়সে বিয়ে হয়েছে একটা নাবালিকা মেয়ের, গার্ল, এবং সে কি হয়েছে, মা হয়ে গেছে। ঠিক আছে, হতে পারে না কামরুজ্জামান ভাই? জি। হ্যাঁ, হ্যাঁ। না, হয়েছে তো স্যার আগে আমাদের 15 বছর দাদিদের, বয়সে, মানে পনেরো চাষিদের বছর সবার বয়সে, বয়সী। 15 বছর বয়সে মনে করেন মা হয়েছে এক্স, এক্স কে নারী ধরছি। আর পুরুষ হতো 17 বছর বয়সে বাবা হতে পারে, পারে না? জি, জি, জি। এবং এই 17 বছর বয়সে মনে করেন একটা নারী হোক পুরুষ হোক, তো 17 বছর বয়সে একটা নারী হোক পুরুষ হোক কি হয়েছে, বাবা হয়েছে বা মা হয়েছে। জি। তো তার একটা পুত্র সন্তান, সে তো নাবালক, 1 বছর বা 6 মাস বয়স, সে হচ্ছে ওয়াই, উত্তরাধিকারী হয়, হলো, কারণ মারা গেলে তো তার সন্তানই হবে। ওয়াইয়ের নাবালকত্ব অবসানের তারিখ হতে ওয়াইয়ের বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তার মানে এখানে যে সুবিধা সেটা, মানে পিতা বা মাতা পেল, তারপর থেকে আবার সেটা কন্টিনিউ হয়ে নাবালক পুত্র পাচ্ছে। তার মানে এইটা দীর্ঘদিন জি। ধরে চলতে পারে, এটা বোঝাচ্ছে। তার মানে এই যে লিগ্যাল ডিসেবিলিটি শুধু এক ব্যক্তির উপরেই থাকবে তা না, চেন আকারে ডাবল বা ট্রিপল ব্যক্তির উপর প্রযোজ্য হতে পারে। বুঝতে পেরেছেন? জি। এখানে যদি আবার এখানে এটা হয় যে নাবালক থেকে সাবালক হয়েছে সে, এবং একদিনের জন্য সে সাবালক ছিল, তারপরে মারা গেছে। তো এই যে একদিন সাবালক ছিল, এই একদিনের জন্য ঘড়ি কাটা চলতে শুরু করবে কিন্তু। আর 9 ধারে যে আমরা আচ্ছা, দেখবো একবার কাটা চলতে শুরু করলে আর থামানো যাবে না। আচ্ছা। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু একদিনও চলতে শুরু করেনি, করেছে কি? না, 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 করে নাই। তার সেও মানে নাবালক নয় ছিল, ধারায়, তার সন্তানও নাবালক। 9 ধারার বক্তব্য সময়ের অবিরাম চলন, যদি একবার কাটা চলতে শুরু করে, টিক টিক শুরু হলে আর থামানো যাবে না। পরবর্তীতে আবার ডিজেবল হয়ে গেলেও না। কারণ ডিজেবলের সুবিধাটা কিন্তু ক্রিটিক্যাল, সুবিধা দিচ্ছে কিন্তু জি। ডিজেবল থেকে, মানে কেউ যদি সুস্থ হয়ে যায় এবং বাবা মারা যেয়ে থাকে, কোনো ব্যক্তি, কোনো ছেলে বা মেয়ে যদি দেখে যে আমার বয়স 18 হলো এবং আমার বাবা মারা গেছে, তাকে দেখতে হবে যে আমার মামলা করার অধিকার হয়েছে কিনা, কোনো ঝামেলা টামেলা আছে কিনা।
চাচাদের সাথে বা প্রতিবেশীর সাথে, তাহলে দ্রুত মামলা করে ফেলতে হবে, কারণ ঘড়ির কাঁটা কিন্তু তার চলতে শুরু করবে। 7 নম্বর, তাহলে এখানে 6 নম্বরে বলছে ঘড়ি কাঁটা থেমে থাকবে, এবং থেমে থাকার যে সিচুয়েশনগুলো দেখালো যে এইভাবে থেমে থাকতে পারে উদাহরণগুলোর মাধ্যমে। 7, বাদী বা দরখাস্তকারীগণের একজনের অপারগতা, ডিসেবিলিটি অফ ওয়ান অফ সেভারেল প্লেন্টিভস অর অ্যাপ্লিকেন্ট। তার মানে কোনো মূল মামলা হলে একাধিক প্লেন্টিভ মানে বাদী, আর অ্যাপ্লিকেন্টস মানে জি দরখাস্তকারী, পিটিশন করলে অ্যাপ্লিকেন্টস পিটিশন করে বা পিটিশনার, আর প্লেন্টিভ জি যারা মূল মামলার বাদী তারা। তো যদি একাধিক বাদী বা বিবাদী হয়, পয়েন্ট টু বি নোটেড, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বাদী কিন্তু একজনই হয়, একাধিক বাদী কখনো হতে পারে না। মানে দরখাস্তকারী বা নালিশকারী একজনই হয়, মামলার বাদী একজন। ক্রিমিনাল মামলা, ফৌজদারি ক্রিমিনাল মামলা। মামলা, জি ফৌজদারি মামলা, জি সিআর মামলা, জিআর মামলা, পিটিশন মামলা একজনই বাদী, একাধিক বাদী হওয়ার সুযোগ নাই। সাক্ষী হতে পারে অসংখ্য, কিন্তু বাদী একজনই হবে। আর সিভিল মামলার ক্ষেত্রে বাদীও কিন্তু একাধিক হতে পারে, 100 জন 200 জন বাদী হতে পারে, নো প্রবলেম। যত যতজনের অধিকার আছে ততজন বাদী। বিবাদী একাধিক হতে পারে। ক্রিমিনাল মামলায় বিবাদী বা আসামি অনেক হতে পারে, সেটা মিল আছে। বিবাদী আসামি একাধিক হতে পারে, নো প্রবলেম। কিন্তু সিভিল ক্রিমিনালের পার্থক্য হচ্ছে বাদী একজন, ক্রিমিনালে সিভিল মামলার ক্ষেত্রে একাধিক হতে পারে, 2 3 100 500 হতে পারে, নো প্রবলেম। তামাদি গণনা আরম্ভ হতে হলে অন্তত একজনের অপারগতা অবসান হতে হবে। মনে করেন 3 জন ব্যক্তি আছে, 3 জনের মধ্যে একজন সুস্থ আছে, তো একজন যদি সুস্থ থাকে তার জন্য ঘড়ি কাঁটা থেমে থাকবে না চলতে থাকবে? জি স্যার, আরেকবার বলুন স্যার। 3 জন মনে করেন যে লিগালি ডিজেবল ব্যক্তি, তার মধ্যে একজন সুস্থ, জি 3 জন ব্যক্তির মধ্যে 2 জন অসুস্থ, একজন সুস্থ। তাহলে যে সুস্থ বা যে মানে সাবালক এবং যে সুস্থ আছে তার জন্য ঘড়ি কাঁটা থেমে থাকবে না চলতে থাকবে 6 ধারা অনুসারে? না, মানে ঘড়ির কাঁটা চলবে স্যার। তার মানে 6 ধারার সুবিধা তো পাবে না সে, কারণ সে তো সাবালক, সে তো সুস্থ। জি যেহেতু একজনের সুস্থ। জন্য ঘড়ি কাঁটা চলতে শুরু করবে, বাকি 2 জনের জন্য চলতে শুরু করবে। জি 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 সেটা আমরা 7 ধারায় বলছি। কারণ 7 ধারায় হতে হলে সবারই, সবাইকে লিগালি ডিজেবল হতে হবে, তাহলে সেটা সবার জন্য 6 ধারার মতো হয়ে যাবে। কিন্তু 7 ধারায় বলছে জি যদি অন্তত একজনের অপারগতা অবসান হয় তাহলে তামাদি গণনা আরম্ভ হবে। সেটা বলা হচ্ছে দেখেন প্রথম লাইনে, এটাই হচ্ছে আইন। 7 ধারার আইন কি, বিধান কি? তামাদি গণনা আরম্ভ হতে হলে মানে তামাদি গণনা আরম্ভ হওয়ার শর্ত কি, মানে এটা 6 ধারারই একটা এক্সটেনশন বা একটা ব্যাখ্যা বলতে পারি। মানে 7 ধারা আর কিছুই নয়, 6 ধারারই একটা বাড়তি অংশ, এইভাবে ভাবেন। ঠিক আছে? জি 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 6 ধারারই ছোট ভাই হচ্ছে 7 ধারা। যে তামাদির মেয়াদ গণনা নিয়ে তো 6 ধারায় যে বক্তব্য পেশ করলো, সেই তামাদি গণনা আরম্ভ হতে হলে বা শুরু হতে হলে, স্টার্ট হতে হলে, ইনিশিয়েটিভ এর জন্য অন্তত একজনের অপারগতা অবসান হতে হবে। তার মানে একজন অন্তত সুস্থ হতে হবে, কারণ সুস্থ না হলে তার মামলা জি করতে পারবে না সে। আর মামলা করতে না পারলে তার জন্য তামাদের মেয়াদ গণনা শুরু করা বা ঘড়ি চালু করা তো ঠিক হবে না, অন্যায় হবে, তাই না? জি 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 অন্যভাবে যদি আমি বলি, যেটা এই যে হ্যাশ চিহ্ন দিয়ে আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, যেটা আমি ব্লু হাইলাইট করব, একজনের জন্য তামাদির মেয়াদ গণনা আরম্ভ হলে তা সকলের জন্য অতিবাহিত হতে থাকবে। এই যে ব্লু হাইলাইটেড এটা কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ, আর উপরে যে গ্রিন হাইলাইটেড এটা কিন্তু আইনের ল্যাঙ্গুয়েজ। আইনের ল্যাঙ্গুয়েজটাই আমি নিচে একটু আরো সহজ করে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। এবার 7 ধারা 2টা উদাহরণ দেখব। এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। মনে করেন একটা ফার্ম, একটা কোম্পানি বা ফার্ম, তো দেনাগ্রস্ত হয়েছে, তার মানে এ এখানে ঋণ নিয়েছে, কথার কথা মনে করেন 1 লাখ টাকা নিয়েছে কার কাছ থেকে? ওই ফার্মের কাছ থেকে। ফার্মের মালিককে বি, সি ও ডি, যার অংশীদার। বি উন্মাদ, সি নাবালক, তাহলে উন্মাদ নাবালক, তার মানে বি সি লিগালি ডিজেবল। ঠিক আছে কথা? জি ডি যেহেতু বি ও সি এর সম্মতি ছাড়াই এ কে দেনামুক্ত করতে পারে, এই লাইনের অর্থ কি? ডি হচ্ছে ডিজেবল না, বোঝা গেল কথা? জি জি তার মানে এখানে ডিরেক্ট বলে দিচ্ছে বি আর সি হচ্ছে ডিজেবল, একজন উন্মাদ একজন নাবালক বা মাইনর। কিন্তু ডি, বি ও সি এর অনুমতি মানে সম্মতি ছাড়াই
বিয়ের সম্মতি দেওয়ার তো সুযোগ নাই, কারণ যে উন্মাদ সে তো সম্মতি দিলে তার সম্মতি সম্মতি নয়। আমরা পেনাল কোডে পড়লাম জি, না যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে? জি জি যে উন্মাদ, নাবালক তারও তো একই। হ্যাঁ, উন্মাদ এবং নাবালকের সম্মতি আসলে প্রকৃত সম্মতি নয়। এটা আমরা পেনাল কোডেই জি দেখেছি, কমন সেন্সেরও বিষয়। তারা ব্যবসার কি বুঝবে? হয়তোবা এখন বলতে পারেন তারা তাহলে ব্যবসার মালিক হলো কি করে? হয়তোবা বি আর সি এর বাবা ছিল ওই ব্যবসার অংশীদার, বাবা মারা গেছে বলে বিসি এই উত্তরাধিকার সূত্রে এই ব্যবসার মালিক হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি সিচুয়েশন এরকম। বাস্তবে প্র্যাকটিস করলে এটা ধরতে পারবেন। আপনার এটা মনে হতে পারে উন্মাদ আর নাবালক কিভাবে ব্যবসার অংশীদার হয়। বাবা ছিল অংশীদার হয়েছে, যখন প্র্যাকটিস করবেন বাস্তবে তখন সিচুয়েশন দেখে আপনার এগুলো গ্রো করবে মাথায়। যেমন আমি যতটা স্যার ঠিক সহজে যে মানে যেমনি ভাবে জমির মালিকানা হয়, যেমনি ভাবে জমির মালিকানা পায়, এইভাবে মালিকানা ব্যবসা ছিল হয়েছে। বাবার। হ্যাঁ, তো আমি জি যেমন স্পষ্ট করছি, আপনি যখন প্র্যাকটিস করবেন বাস্তবে তখন এই জিনিসগুলো আপনিও ধরতে পারবেন। না হলে সহজেই এই লাইনটা পড়ে অনেকে বুঝতে পারবে না। অনেক অনেকের মনে প্রশ্ন আসবে, বি উন্মাদ সি নাবালক, তাহলে এর আবার কিভাবে অংশীদার হচ্ছে, পার্টনারশিপের কিভাবে তারা জি মালিক হচ্ছে? কারণ এটা তো জি বাস্তবে সম্ভবই না, এটা ভাববে, তাই না? জি তাহলে ফলে বি সি ও ডি এর বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে। যেহেতু ডি হচ্ছে সুস্থ, ডি এর জন্য ঘড়ি টিক 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 চলছে, তার মানে বি আর সি এর জন্য চলবে। এখন মনে করেন ডি এর জন্য চলেছে কিন্তু মামলা করেনি, পরে সি সাবালক হয়ে বা বি সুস্থ হয়ে যদি বলে যে স্যার আমাদের বিরুদ্ধে, আমরা তো নাবালক ছিলাম বা উন্মাদ ছিলাম, এখন আমরা মামলা করব, যদিও আগে অতিবাহিত হয়ে গেছে ডি এর জন্য, আমাদের জন্য তো অতিবাহিত হয়নি, এটা বলার সুযোগ নাই। কারণ ডি এর জন্য চলছে মানে তিনজনের জন্যই চলবে, সকলের জন্যই চলবে। জি সেটা আপনার ওই হ্যাশ লাইনে দেওয়া আছে, একজনের জন্য তামাদি গণনা আরম্ভ হলে তা সকলের জন্য অতিবাহিত হতে থাকবে। হ্যাঁ, এটাই আমি ক্লিয়ার করেছি, ব্লু হাইলাইটেড অংশটুকু। এটাই আপনার বুঝতে পারবেন। এটা যদি না দিতাম অনেকের বুঝতে একটু ক্লিয়ার হতো, কারণ ইনডিরেক্ট বিষয়টা এখানে। জি পরের উদাহরণ, এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। একই ধরনের উদাহরণ, বি এফ ও জি যার অংশীদার, ই ও এফ উন্মাদ এবং জি নাবালক। এখানে তিনজনই কি লিগ্যালি ডিজেবল। ইলিগাল ডিসেবিলিটি। জি ই ডিসেবিলিটি। বা এফ সুস্থ না হওয়া পর্যন্ত, তার মানে যারা উন্মাদ তারা সুস্থ হয়, কিংবা জি নাবালক সাবালক না হওয়া পর্যন্ত, তার মানে যে নাবালক সে সাবালক হবে, তার মানে অপরগতা দূর হওয়া না পর্যন্ত, অবসান হওয়া না পর্যন্ত তিনজনেরই যে কোনো একজন ঘড়ি বন্ধ, প্রথমে কি হতে হবে? ঘড়ি বন্ধ। যে তিনজনের ঘড়ি বন্ধ, তার মানে তাদের কারো বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে না। তার মানে জি কখন অতিবাহিত হবে সেটা প্রথম উদাহরণ, কখন অতিবাহিত হবে না সেটা দ্বিতীয় উদাহরণ। দুইটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা আছে। 7, 6 এবং 7, লিগ্যালি ডিজেবল ব্যক্তিরা তিন প্রকার ব্যক্তি: মাইনর, ইনস্যান, ইডিয়ট। এরা মামলা করার ক্ষেত্রে বাদী হিসাবে কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। তাদের যে তামাদির ঘড়ি সেটা বন্ধ থাকছে, এই তো, স্থগিত থাকছে। জি 7 ধারাতে বলা হচ্ছে যে যদি একাধিক ব্যক্তি থাকে যার মধ্যে একজনের অপারগতা নেই, তাহলে তার জন্য ঘড়ি যেহেতু চলতে শুরু করবে, অতএব অবশিষ্ট ব্যক্তিদের ঘড়িও চলতে শুরু করবে, তাদেরটাও থেমে থাকবে না। ঠিক আছে? জি এই সেন্সটা মাথায় রেখে আমরা এখন ধারা 8 পড়ব। ধারা 8-এ বলা হচ্ছে বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশনস। কিসের ব্যতিক্রম? এই যে একটু আগে আমরা 6 এবং 7 ধারা যে পড়েছি, 6-7 ধারায় যে বৈধ অপারগতার যে সুবিধা দেওয়া হচ্ছে বাদীকে, এই তিন প্রকার ব্যক্তিকে, তো এই সুবিধার ক্ষেত্রে আবার কিছু লিমিটেশনস দিয়ে রাখছে, মানে অ্যাবসুলেট সুবিধা পাওয়া যাবে না। সুবিধা দেওয়া হবে কিন্তু তার মধ্যেও একটা কি কম বেশি আছে। তো একটু কমিয়ে দেওয়া হয়েছে জি সুবিধা, যেই সুবিধাটাকে কমানো হয়েছে সেটাই হচ্ছে লিগ্যালি ডিজেবল ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা লিমিটেশনস। কি লিমিটেশনস? 6 ও 7 ধারা অগ্রকয়ের অর্থাৎ প্রিয়াম্পশন মোকদ্দমায় প্রযোজ্য নয়। তো প্রিয়াম্পশন এক ধরনের একটি দেওয়ানি মামলা, যে মামলায় কোনো ব্যক্তি কোনো সম্পত্তি কেনার জন্যে আগে অধিকার প্রাপ্ত হবে। মনে করেন আমার ভাই যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চায়, তাহলে যেহেতু একই বংশীয় ব্যক্তি এবং সম্পত্তি যদি বাবার হয়, মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি হয়, তাহলে আমার ভাই সম্পত্তি বিক্রয় করবে, সেই বিক্রয়ের জন্য আগে আমাকে প্রস্তাব দিতে হবে, যেন বংশের সম্পত্তি বংশের ভেতরেই থাকে।
ঠিক আছে? জি যদি জি আমাকে প্রস্তাব দেয় এবং আমার নেওয়ার যদি সামর্থ্য না থাকে বা আমি নিতে ইচ্ছুক না হই, সেই ক্ষেত্রে আমি কি বললাম যে আমি নিব না বললে সাক্ষ্য আইনের যে স্টপেল নীতি আছে সে স্টপেল নীতি আমার উপরে বর্তাবে। অর্থাৎ আমি যে নিতে চেয়েছিলাম না, পরে বলতে পারবো না যে আমি নিতাম তো। যেহেতু আমি নিব না বলেছি বলেই কিন্তু অন্য জায়গায় আমার ভাই বিক্রয় করতে যাচ্ছে। ঠিক আছে? তো এই যে আমার আগে কোনো সম্পত্তি ক্রয় করার অধিকার, এটাকে অগ্রক্রয় বলা হচ্ছে। সংক্ষেপে আমি বললাম অগ্রক্রয়ের জন্য প্রচলিত 3টি আইন আছে। এক এক ধরনের সম্পত্তি এক এক ধরনের আইনে হয়, সেইটা আমাদের আলোচ্য বিষয় নাই। জাস্ট 8 নম্বর পয়েন্টে আমাদের এতটুকু মনে রাখতে হবে, অগ্রক্রয় বা প্রিয়াম্পশন মামলার ক্ষেত্রে 6 এবং 7 ধারা প্রযোজ্য না। অর্থাৎ কোনো নাবালক, কোনো উন্মাদ বা কোনো ইডিয়ট ব্যক্তি যদি অগ্রক্রয় অর্থাৎ এই ধরনের একটা সম্পত্তি ক্রয়ের অধিকার প্রাপ্ত হয়, তাহলে তার জন্য তামাদির মেয়াদ কিন্তু থেমে থাকবে না। অর্থাৎ এই সুবিধাটা পাওয়া যাবে না, মানে লিগ্যালি ডিজেবল বিষয়টা প্রিয়াম্পশনের মামলার ক্ষেত্রে কি কাজে আসবে না। বোঝা গেল বিষয়টা? জি জি স্যার। শুধু এতটুকু মনে রাখলে এমসিকিউ এর জন্য এনাফ, আর ডিটেলে যাওয়া দরকার নেই। অপারগতা অবসানের পর, তাহলে 8 ধারাতে 2টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে অগ্রক্রয়ের ক্ষেত্রে কাজে আসবে না, এই 7 এবং 8 ধারার যে থেমে থাকার বিষয়টা, স্থগিত থাকার যে বিষয়টা। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে সুবিধা দিবে যে ঘড়ি থেমে থাকবে। আচ্ছা, একজন নাবালক, তার বয়স মনে করেন 15 বছর, তাহলে 3 বছর পর সে সাবালক হবে। আবার একজন নাবালক, তার বয়স 10 বছর, 8 বছর পর সে সাবালক হবে। তো বয়স কত সেটা ম্যাটার না, 18 পূর্ণ হলেই সে কি সাবালক হবে। তার মানে লিগ্যালি ডিজেবিলিটি তার দূর হবে, অবসান হবে। তেমনইভাবে একজন উন্মাদ এবং ইডিওট বা জড়বুদ্ধ ব্যক্তি, তারা যখন সুস্থ হবে তাদের অপারগতা অবসান হবে। তো অপারগতা অবসান হওয়ার পরে বাস্তবে দেখতে হবে যে মামলা করার জন্য কত সময় আছে। যদি সময় না থাকে তবুও 3 বছর সময় দিতে হবে তাদেরকে। কেন দিতে হবে? 6 এবং 7 ধারার সুবিধা। এখন 8 ধারা বলছে যে তাকে মূল মামলার যদি ধরে নেন যে 12 বছর সময়, তো তাকে 12 বছর দেওয়া হবে না। 12 বছর থেকে কমিয়ে এটা সর্বোচ্চ ম্যাক্সিমাম 3 বছর দেওয়া হবে। তার মানে 6-7 ধারার যে সুবিধা, এই সুবিধা বড় সুবিধাকে একটু ছোট করে খাটো করে দেওয়া হলো, ম্যাক্সিমাম 3 ইয়ার্স। এই কথাটা কে বোঝেননি? ওই অপারগতা স্যার, ওই অপারগতা অবসানের পর 3 বছর। অপারগতা অবসানের পর সে যদি দেখে যে আমার একটা মামলা করার অধিকার প্রাপ্ত হয়েছিল যখন আমি অপারগ ছিলাম তখন, এখন অপারগতা জি জি অবসানের পর সে জানার পর তাকে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। এই জি 3 বছর সময় কোথা থেকে পাওয়া যাচ্ছে? 6, 7 এবং 8, এই 3টা ধারার মিলিত সমন্বয়ে 3 বছর আসছে। 6-7 যদি 3 বছরের বেশিও সময় দেয়, 8 ধারা 3 বছরের অতিরিক্ত সময়টাকে কি করে দিবে? ইনভ্যালিড করে দিবে, বাতিল করে দিবে। তার মানে 8 ধারা বলছে যতই সে অপারগ থাকুক না কেন, তাকে 3 বছরের বেশি সময় দেওয়া যাবে না। সেক্ষেত্রে এই যে তামাদি আইনের যে নীতি, যে দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদকে থামাতে হবে, এই নীতির বিরুদ্ধ হয়ে যায়। যে অপারগ বলেই তার জন্য মানুষ 50 বছর থেমে থাকবে। একটা ব্যক্তি 50 বছর যদি অসুস্থ থাকে, ইনসান থাকে, মানে অপারগ থাকে, তাহলে 50 বছর পর সুস্থ হলো, তার জন্য 50 বছর তো থেমেই ছিল, তারপরে তাকে আরো 12 বছর দেওয়া দরকার কি? কিছু কিছু মামলার জি তামাদির জি মেয়াদ 60 বছর আছে না? জি আছে আছে স্যার। তো তার জন্য তো আর 60 বছর বসে থাকবে না, তার জন্য বসে থাকবে কত? জি 3 বছর। কারণ অলরেডি তার তিন জন্য বছর 50 বছর বসে থাকা হয়েছে, সে যখন লিগালি জি ডিজেবল ছিল। তাহলে 8 ধারা 2টা বিষয় বুঝতে পেরেছেন, এবং 3 বছর কেন দেওয়া হচ্ছে এটা লজিক বুঝতে পারছেন? জি 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 স্যার। কেউ যদি মামলা করতে চায় কোনো বিষয়ে, 3 বছর তো যথেষ্ট সময় তার জানার জন্য, কাগজপত্র রেডি করার জন্য এবং মামলা করার জন্য, আসলে সে যদি মামলা করতে ইচ্ছুক হয়। ঠিক আছে কথা? জি জি এবার 8 ধারা অনেকেই বুঝতে পারে না। উদাহরণ থেকে বোঝার চেষ্টা করছি, উদাহরণ বুঝতে না পারলেও নিচে আমার কিছু ক্যালকুলেশন আছে, সেটার মাধ্যমে বোঝার চেষ্টা করবেন। যিনি 8 ধারা বুঝতে পারবেন না, হাত উত্তোলন করে প্রশ্ন করবেন। হাত উত্তোলন নিয়ম হচ্ছে নিচে রিয়াকশন বাটনে যাবেন, দেখবেন রেজ হ্যান্ড বলে একটা অপশন আছে, এভাবে হাত উত্তোলনের একটা জায়গা আছে, টাচ করবেন, আমি বুঝতে পারবো অমুক ব্যক্তি কথা বলতে চাচ্ছেন, তখন আপনার মাইকটা অন করার সুযোগ দিব। এখন আপনাদের সবাইকে আমি মিউট করে রাখছি। আচ্ছা,
এ, নাবালক থাকাকালে একটি মিরাস আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। মিরাস আদায়ের জন্য এর 11 বছর পর সে সাবালক হয়। আচ্ছা, এই যে নিচে দেখেন আমি ব্যাখ্যা দিয়েছি, মিরাস আদায়ের জন্য মামলা করার তামাদির মেয়াদ 12 বছর। এই যে আমি এই মুহূর্তে যে গ্রিন হাইলাইট করলাম, এই গ্রিন হাইলাইট দেখা যাচ্ছে কামরুজ্জামান ভাই? জি স্যার। এই গ্রিন হাইলাইট অংশটুকু যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, এটা বাজারে কোথাও নাই, মানে কোনো গাইডেও নাই, কোনো বইয়েও নাই। এটা আপনাদের বোঝানোর জন্য একটু ক্ল্যারিফাই করেছি, সহজে আচ্ছা, বোঝানোর চেষ্টা করেছি। তো মিরাস আদায়ের জন্য তামাদির মেয়াদ কত? 12 12 বছর। বছর। এটা হচ্ছে তামাদির যে তফসিল, সেখান থেকে জানা যাচ্ছে, অনুচ্ছেদ থেকে, কোনো না কোনো অনুচ্ছেদ থেকে এটা আমরা জানতে পারবো। তো আমি আগেই জানিয়ে দিলাম। প্রকৃত মেয়াদ কত বছর? 12 বছর। 12 বছর। আর অতিবাহিত হলো কত বছর? তার মানে সে কত 11 বছর সে বছর। নাবালক ছিল? আচ্ছা, 11 বছর। 11 বছর সে নাবালক ছিল, তাহলে অতিবাহিত সময় হচ্ছে 11 বছর। তার মানে এই মামলা করার জন্য একটা মানুষ যেদিন মামলার কারণ উদ্ভব হয়, ওই যে মিরাস আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়, মানে ওই দিন কজ অফ অ্যাকশন শুরু হয়েছে, মামলা করার কারণ উদ্ভব হয়েছে, মানে অপরপক্ষ কি মিরাজ দিতে অস্বীকার করেছে। বুঝতে পেরেছেন? জি জি। তাই সেদিন তাকে মামলা করতে হতো। এখন মামলা করবে কি করে? তার বয়স তো 7 বছর, তাহলে 7 আর 11, টোটাল 11 বছর সময় লেগেছে তার বয়স 18 বছর হতে। বোঝা গেল? জি স্যার। তাহলে যেহেতু তার সময় অতিক্রম হয়ে গেছে 11 বছর, তাহলে তার সময় কত বছর আছে? 1 বছর অবশিষ্ট আছে সময়, তাই না? প্রকৃত সময়। জি কারণ ধরে নেন সে যদি নাবালক না হতো, একজন সুস্থ সাবালক 30 বছর বয়সের একজন ব্যক্তি, তাহলে যেদিন মামলা করার সময় শুরু হয়েছে কজ অফ অ্যাকশন, সেদিন থেকে 12 বছর তাকে সময় দেবে আইন। এখন সে 11 বছর জি যদি মামলা না করে, সে সুস্থ সাবালক ব্যক্তি হলে অবশিষ্ট তার জন্য সময় 1 বছর, তাই না? জি। সে যদি নাবালক না হতো, সেক্ষেত্রে 1 বছর মাত্র সময় তার হাতে থাকতো, কারণ সে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে 11 অসচেতন বছর। অবস্থায় 11 বছর। ওকে, কিন্তু জি আসলে সে নাবালক ছিল বলেই তার প্রকৃত সময় চলে গেছে, অতিবাহিত সময় চলে গেছে 11 বছর। তাহলে 1 বছর আছে, এই সেন্সটা মাথায় রাখেন। আমি ইয়েলো গ্রিন একসাথে করাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। সাধারণ আইন অনুসারে তার মামলা দায়ের করার জন্য মাত্র 1 বছর সময় অবশিষ্ট আছে। সাধারণ আইন বলতে তফসিল ও লিখিত সময়। তার মানে সে যদি 7, 6, 7, 8 এই সেকশন অর্থাৎ লিগেলি ডিজেবল না হতো, তাহলে সাধারণ আইনে তাকে 1 বছর মাত্র সময় দিত, তাই না? আমাকে আপনাকে তো 1 বছরই সময় দিবে। আমি সাবালক, জি। লিগেলি ডিজেবল না, তাহলে আমার জন্য মনে করেন 1 বছর সময়। কিন্তু ওই শিশু যেহেতু শিশুকাল 11 বছর কাটিয়েছে, তাহলে তাকে একটু বাড়তি সময় দিবে। কিভাবে? কিন্তু ধারা 6 ও 8 ধারার বিধান অনুসারে সে আরো 2 বছর অতিরিক্ত সময় পাবে। কেন 2 বছর পাবে? ওই যে আগে 1 বছর আছে, 8 ধারা মতে অতিরিক্ত সময় পাবে 2 বছর, কারণ 1 বছর অবশিষ্ট সময় এমনিতেই তার আছে। তাহলে সমান সমান 3 বছর বর্তমানে মামলা করার সময় সে পাবে। মনে করেন 2025 সালে সে সাবালক হলো, তাহলে 25 সালে দেখলো যে 26 সালে তার তামাদের মেয়াদ শেষ হয়ে যায়, তার মানে 1 বছর সময় আছে। সরি, জি এখন তা 25 সালে মনে করেন শেষ হয়ে যায়, 26 সাল, পুরো 26 সাল সময় আছে তার কাছে মনে করেন। এখন 8 ধারা বলছে যে তাকে আরো সময় দেওয়া হোক। কত সময় দেওয়া হবে? আরো 2 বছর সময় দেওয়া হোক, যেন ম্যাক্সিমাম 3 বছর হতে পারে। তাহলে 8 ধারায় যে বললো যে ম্যাক্সিমাম 3 বছর সময় দেওয়া হবে, এই ম্যাক্সিমাম 3 বছর আমরা কোথায় দেখতে পাচ্ছি? যে পিঙ্ক হাইলাইট করলাম, এখানে 3 বছর দেখতে পাচ্ছেন? জি। সমান সমান 3 বছর বর্তমানে মামলা করার জন্য সময় পাবে। হুম। মনে করেন যে একটা ললিপপ কিনতে 3 টাকা লাগে। কয় টাকা লাগে? 3 টাকা। ছোট একটা ললিপপ 3 টাকা লাগে, এখন মার্কেটে আছে ফ্রান্স কোম্পানির। এখন একটা শিশুর কাছে আছে 1 টাকা, তাহলে ললিপপ কেনার জন্য তার আর কয় টাকা লাগবে? আর 2 টাকা লাগবে আর স্যার। 2 টাকা দিলে হবে। এই 2 টাকা কে দিবে? ওই ধারা 8 দিবে। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা স্যার, বলেন। এখানে তার এবার তার ওই সাবালক হতে যদি 12 বছর সময় লাগতো, তাহলে সেক্ষেত্রে তো 8 ধারা সরাসরি 3 বছর দিত, তাই না স্যার? হ্যাঁ, মনে করেন যে একটা ছেলে, ওই শিশুটা একটা ললিপপ খাবে, জিদ করেছে, এখন তার কাছে 1 টাকাও নাই, জি তাহলে তার 3 টাকা কারো কাছ থেকে নিতে হবে।
বুঝতে পেরেছেন? আচ্ছা, তখন 8 ধারা দেবে। তখন 8 ধারা ওই 3 বছরই দিবে। কথা জি বোঝা গেল? জি তার মানে জি তার যদি একদিনও সময় না থাকে, মনে করেন, আবারও এই উদাহরণটা আবারও একটু বলি, তার 12 বছর সময় কিন্তু সে 15 বছর সময় পার হয়ে গেছে, হতে পারে না এটা? হ্যাঁ, তা তো পারি। 15 বছর যদি পার হয়ে যায়, সময় তো আর মাইনাস হবে না, যে সে এমনিতেই জি -3 বছর হয়ে গেছে, তার তার সময় জিরো হয়ে যাবে, তাই তো? তা মামলা করার তামাদের জি মেয়াদ আর নাই, জিরো হয়ে আছে। এখন জিরো হয়ে থাকলেও তাকে 3 বছর দিবে। কে দিবে? 6 ধারার লিগালি ডিজেবল হওয়ার কারণে সুবিধা, 6 ধারা বলবে তাকে 12 বছরই দেন, 8 ধারা বলবে না না, 3 বছর সর্বোচ্চ দেন। মানে 6 ধারা ধরেন জি। মায়ের মতন, তার দয়া মায়া বেশি, বলবে যে তাকে আচ্ছা। 12 বছরই দেওয়া হোক, কারণ সে নাবালক ছিল, তার পুরো সময়টা বাদ যাক। কিন্তু 8 ধারা বাবার মতন একটু কঠোর হবে না, পুরো সময় দেওয়া যাবে না, 3 বছর মাত্র দেওয়া হোক। ঠিক আছে? জি এটা কে বুঝেননি? আপনি বুঝতে পেরেছেন? স্যার, স্যার এখন পর্যন্ত তো বুঝতে পেরেছি, তারপরে আপনার প্রশ্নের উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ, যখন আমি আবার তো প্রশ্ন এখনই প্রশ্ন করবেন না। করবো একটু পরে। তাহলে এখানে দেখলাম আচ্ছা। অর্থাৎ সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা করতে পারবে। ঠিক আছে? আমি জি এই নিচে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, একটা ক্যালকুলেশন দেখিয়েছি, ম্যাথ ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সিম্পল ম্যাথ। ললিপপের কথা চিন্তা করলে বোঝা যাবে। আচ্ছা, আরেকটা উদাহরণ। উন্মাদ থাকাকালে একটি বংশগত পদ লাভের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। তো বংশগত পদ লাভের জন্য আবার মামলা করার তামাদের মেয়াদ কত, এটাও তো জানতে হবে, এটাও 12 বছর। এর 6 বছর পর সে সুস্থ হয়, তাহলে 6 বছর অতিবাহিত হয়ে গেল, তাই না? জি। তাহলে প্রকৃত মেয়াদ 12 বছর, এর থেকে অতিবাহিত সময় যদি 6 বছর বাদ দিয়ে দিই, তাহলে থাকবে অবশিষ্ট সময় 6 বছর। 6 বছর। ঠিক আছে, আগের ক্যালকুলেশন অনুসারে এতটুকু তো বোঝা গেল সবাই। জি জি এবার সাধারণ আইন অনুসারে তার মামলা করার জন্য 6 বছর অবশিষ্ট আছে। কেন 6 বছর অবশিষ্ট আছে? অলরেডি গ্রিন দিয়ে নিজে নিচে বুঝিয়ে দিয়েছি আমি ক্যালকুলেশনটা। ওই যে ম্যাথ করার সাইডে রাফ করি না আমরা, রাফের মতো নিচে করে রেখেছি আপনাদের জন্য। এবার 6 ও 8 ধারার বিধান অনুসারে সে আর অতিরিক্ত সময় পাবে না, তাকে আর একদিনও সময় দেওয়া হবে না। তার মানে সে লিগালি ডিজেবল হওয়ার কারণে তার কোনো কি হলো না, অতিরিক্ত কোনো সুবিধা সে পেল না। কেন পেল না? কি মনে হচ্ছে কামরুজ্জামান ভাই? স্যার, পেল না। প্রথমত তো স্যার তোমার তার 6 বছর সময় তো আছে স্যার, যেটা 3 বছরের চেয়ে বেশি। একটা ললিপপ আর কিনতে তার তো তো আর 3 টাকা কোনো লাগবে, তাই ডিসেবিলিটি না? নাই। একটা জি ললিপপ জি কিনতে জি, তিন তার টাকা ছয় লাগবে, টাকা তার আছে। কাছে আছে 6 টাকা। জি জি তো সে তো আরামে একটা ললিপপ কিনতে পারবে, তাকে তো জি আরেকজনের কাছ থেকে চাইতে হবে না, কোনো বন্ধুর থেকে ধার জি নিতে হবে না টাকা, তাই না? জি জি তাহলে 8 ধারা মতো অতিরিক্ত সময় কত পাবে? 0 বছর। কারণ এমনিতেই জি সে টাকা তার কাছে আছে যথেষ্ট। 6 বছর অবশিষ্ট সময় যেহেতু আছে, তাহলে তাকে কি 3 বছরই সময় সে পাবে? 3 বছর পাবে না, এই ক্ষেত্রে তার এমনিতেই তো তার 6 বছর সময় আছে। তার মানে তার মামলা জি করার জন্য আরো 6 বছর সময় এমনিতেই আছে। সে যদি নিজেকে আমি নাবালক ছিলাম এটা নাও বলে, তাও তো এমনিতেই 6 বছর আছে, তাই না? জি তাই ওই 6 বছরই পাবে। এখন বলতে পারেন উপরে 3 বছর দেওয়া হলো, নিচে কেন 6 বছর দেওয়া হলো? 6 বছর তার নিজস্ব সময় তো 6 বছর আছে, তাকে ওই 8 ধারা বা 6 ধারার কাছে হাত পাততে হলো না, ধার নিতে হতো না, তার হলো না। হাতেই আছে, ধার ধার করা লাগবে না। আর তার নিজের কাছেই আছে সম্পদ 8 বছর। সে আট জি, বছরের মধ্যে সে মামলা ছয় করতে বছর পারবে, কারণ সে জি সময় বেশি নষ্ট হয়নি। আর আগের ক্ষেত্রে 11 বছর সময় নষ্ট হয়ে গেছিল, তার মানে 3-এর থেকে নিচে নেমে এসেছিল বলে তাকে আরো 2 বছর দেওয়া হয়েছিল, যেন সে অন্তত একটা ললিপপ কিনতে পারে। কিছু জি ললিপপের উদাহরণ কেন বলছি 3 বছর, এটা মাথার মধ্যে নেওয়ার জন্য। আগের ব্যাচগুলোতে এই ধারাগুলো বোঝাতে খুব প্যাড়া পেতে হয়েছে আমার, 2023 সালে, 24 সালে, 25 সালে যে ব্যাচগুলো পড়িয়েছি। তো আমি যখন নোটটাকে এইভাবে রিসার্চ করে সহজ করার চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন পর্যন্ত কেউ কিন্তু প্রশ্ন করছেন না, আমি প্রশ্ন করব কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা। আচ্ছা, এরপর উদাহরণ। জড়বদ্ধ থাকাকালে, জড়বদ্ধ কি লিগ্যালি ডিজেবল মানে ইডিওট, জি একটি জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। তাহলে দখল পুনরুদ্ধারের জন্য মেয়াদ কত? 12 বছর। জি 142 অনুচ্ছেদে আছে। আমরা তো নেক্সট ক্লাসে, আগামীকালকে নেক্সট ক্লাস হবে, আগামীকালকে এই সাবজেক্ট শেষ হয়ে যাবে, তারপরে শুক্রবারে পরীক্ষা।
এর 3 বছর পর জড়বুদ্ধ থাকা অবস্থাতেই সে মারা যায়। বুঝতে পেরেছেন? তার মানে আচ্ছা, 12 বছরের মধ্যে 3 বছর সে নষ্ট করেছে। 12 বছরের মধ্যে সে 3 বছর তিন সে বছর কি নষ্ট করে। করলো, নষ্ট করলো। তাহলে সাধারণ আইন অনুসারে তার বৈধ প্রতিনিধির মামলা দায়ের করার জন্য 9 বছর সময় অবশিষ্ট আছে। তার মানে সে মারা গেল, তার স্ত্রী সন্তানদের মামলা করার জন্য আর অবশিষ্ট কত আছে? 3 বছর। নয় কেন? বছর কারণ টোটাল সময় 12 বছর, প্রকৃত সময়। এর এর জি। জন্যে সে জড়বুদ্ধ অবস্থায়, মানে সে সাধারণ কি বলে সহজ সরল অবস্থায় থেকে সে 3 বছর সময় নষ্ট করে ফেলেছে। কারণ সে বেঁচে থাকা অবস্থায় তো তার সন্তান মামলা করতে পারছে না। বুঝতে পেরেছেন? জি। কারণ তার সম্পদ, তার সন্তান তো এখনো উত্তরাধিকার হয়নি। বাবা বেঁচে থাকলে তার সম্পদের মালিক কি সন্তান হয়? জি। তো যেহেতু বাবা বেঁচে আছে, বাবা জড়বুদ্ধ হোক পাগল হোক, বাবাই সম্পদের মালিক। বাবা মারা যাওয়ার পরে সন্তান বা উত্তরাধিকার যারা আছে তারা পাবে। তাহলে মাইনাস করলে 9 বছর সময় আছে। এখন যদি 9 বছর, 9 বড় না 3 বড়? নয় বড় স্যার। 9 বড়, তাহলে সে তো এমনি যথেষ্ট সময় আছে। তাহলে এখানে 8 ধারা মতো অতিরিক্ত সময় 0 পাবে। তার মানে অতিরিক্ত সময় তার প্রয়োজনই নাই, এমনি বড় লোকেরা। কারণ এমনিতেই 9 বছর জি। আছে। ললিপপ 3টা কিনা যাবে, তাই না? জি। 9 বছর বর্তমানে মামলা করার জন্য সময় পাবে। তাহলে এই 3টে উদাহরণ থেকে আমরা কি বুঝতে পারছি? যদি অবশিষ্ট সময় 3 বছর থাকে, তাহলে তাকে আর সময়ের দরকার হবে না। অবশিষ্ট সময় 3-এর যদি বেশিও থাকে, তাহলেই তার সময়ের দরকার নাই। 6 বা 8 ধারার তার অনুগ্রহ নেওয়ার দরকার নাই, ধার করার দরকার নাই। কিন্তু কিন্তু যদি সময় 3 বছরের নিচে নেমে যায়, 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, 1 বছর, 6 মাস বা 0 বা কোনো সময় নাই, সেক্ষেত্রে 6 এবং 8 ধারা তাকে ধার দিবে 3 বছর মামলা করার জন্য। জি। একেবারে সহজ কথা। এটা ঢুকলো কিনা মাথায়? জি স্যার। এখন এখান থেকে এমসিকিউ প্রশ্ন কিভাবে আসবে? একটা গল্প বানিয়ে দিবে এই উদাহরণের মতন। এখন বলবে যে তার কাছে আর কত বছর সময় আছে, অথবা আপনাকে সাল উল্লেখ করবে। আমি নিচে আজকে দেখাবো 2-3টে এমসিকিউ প্রশ্ন আমি একটু বুঝিয়ে দেব যে কিভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে, এবং কেন এই যে মনে রাখতে হবে বলে যে অংশটুকু আমি দেখিয়েছি সেটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝিয়ে দিয়ে আমি এমসিকিউ এ যাব। ধারা 6 ও 8 এর বিধান অনুসারে তার বৈধ প্রতিনিধি, বৈধ প্রতিনিধি বলতে জড়বদ্ধ ব্যক্তি মারা গেল, তার বৈধ প্রতিনিধি অর্থাৎ তার স্ত্রী বা সন্তান, ঠিক আছে, জি। প্রতিনিধি আর অতিরিক্ত সময় পাবে না, কারণ এমনিতেই 9 বছর আছে। কিন্তু তার বৈধ প্রতিনিধির কোনো অপারগতা যদি থাকে, সেও সুবিধা পেত। মনে করেন যে তার একমাত্র সন্তান বেঁচে আছে, তার আর কেউ নাই, ওই সন্তান যদি নাবালক হয়, তাহলে নাবালকের জন্য তো সময় থেমে থাকবে, থাকবে না? জি। তাহলে নাবালক সাবালক হওয়ার পরে ওই চিন্তা করতে হবে আর কত বছর আছে। কারণ বাবা সময় নষ্ট করে গেল 3 বছর, সন্তান যদি আবার সাবালক হতে 2 বছর নষ্ট করে, তাহলে 5 বছর চলে যাবে। এই জি। ধরনের গল্প তৈরি করে প্রশ্ন আসবে। এখন আমি এখানে বলেছি যে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট, যদি অবশিষ্ট সময় ক্যালকুলেশন করা আমি দেখিয়েছি। অবশিষ্ট সময় ক্যালকুলেশন করতে হলে আপনাকে অনুচ্ছেদে কত সময় ওই মামলার জন্য আছে এটা জানতে হবে। এটা কিন্তু উদাহরণে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি যেমন গ্রিন হাইলাইটেড অংশে বলে দিয়েছি যে মেয়াদ হচ্ছে, তামাদির মেয়াদ 12 বছর। প্রতিটার ক্ষেত্রেই, 3টার ক্ষেত্রে তামাদির মেয়াদ 12 বছর। কিন্তু এই তামাদির মেয়াদে 12 বছর এটা প্রশ্নে উল্লেখ নাও থাকতে পারে। তার মানে অনুচ্ছেদে কোনটার মেয়াদ কত এটা পড়েও আপনাকে দখল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, না হলে এই ধরনের উত্তর করতে পারবেন না। যেমন আমরা অঙ্ক করতাম, অঙ্কে 1 ডজন, 1 ডজন মানে কয়টি? 12টি। অনেক সময় 1 ডজন মানে 12টি, এটা তো প্রশ্ন উল্লেখ নাও থাকতো হাই স্কুলে বা প্রাইমারিতে। তখন জি। 1 ডজন জি। মানে 12টি, জি। এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে? জি। তাহলে অবশিষ্ট সময় ওই প্রকৃত সময় থেকে অতিবাহিত সময় মাইনাস করলে অবশিষ্ট সময় আমরা পাবো। এখন আমাকে বের করতে হবে অবশিষ্ট সময় কত আছে। তো অবশিষ্ট সময় যদি 3 বছর বা তার বেশি থাকে, তবে 8 ধারার মধ্যে কোনো অতিরিক্ত সময় পাবে না। বোঝা গেল? যেমন 3 বছর অবশিষ্ট সময় আছে, তাহলে তাকে 0 বছর দিবে। 8 ধারা বলবে 0 বছর দাও, আর কিছু দেওয়া যাবে না। তাহলে 3 বছর তার সময় থাকবে। আর
অবশিষ্ট সময় যদি 4 বছর থাকে তাও তাকে সময় দেওয়া হবে না, সে মামলা করার জন্য সময় পাবে 4 বছর। এই 5 মানে অবশিষ্ট সময় তার 5 আছে, তাহলে তাকে সময় দিবে 0 বছর, এমনিতেই তার 5 বছর আছে তাই। অবশিষ্ট সময় যদি 6 বছর থাকে তাহলে তাকে সময় দেবে 0 বছর, এমনিতেই তার 6 বছর থাকবে তাই। এই ক্যালকুলেশনটা বোঝা যাচ্ছে? জি স্যার, এই আগের তাহলে উদাহরণগুলো অনুযায়ী। মিনিমাম 3 বছর যদি থাকে বা তার বেশি যদি অবশিষ্ট সময় থাকে, সেই ক্ষেত্রে এই 8 ধারা বা 6 ধারার অনুগ্রহ নেওয়ার দরকারই নাই, মানে ধার করার দরকার নাই। তার মানে নাবালক আমি এটা মামলায় বলার কোনো প্রয়োজনই নাই, কারণ মামলাটি স্যার। তামাদিতে বাড়িত হয়নি, সময় তো অতিবাহিত হয়ে যায়নি। জি। আর যদি অবশিষ্ট সময় 3 বছরের কম হয়, তবে 8 ধারা মতে সর্বোচ্চ 3 বছর অতিরিক্ত সময় পাবে, কারণ 3-এর কম হলে তার ললিপপ কিনতে পারছে না। ললিপপ কেনার জন্য তাকে আরো কিছু হেল্প করতে হবে। 6 এবং 8 ধারা, 7 ধারাও প্রয়োজনে হেল্প করবে, কারণ সবগুলোই লিগ্যালি ডিজেবল পার্সনদের জন্য বিধান। যেমন 2 বছর স্যার অবশিষ্ট সময় সাবালকের আছে। এক্সাক্ট, স্যার স্যার হুম। সাবালকের এক্সাক্ট বয়স কত স্যার? এক্সাক্ট সাবালকের সাবালক হওয়ার জন্য 18 বছর পূর্ণ হতে হবে। 18 বছর পূর্ণ, তাই না স্যার? হ্যাঁ, পূর্ণ। 18 বছরের জন্মদিন পালন করতে হবে, 17 বছর 29 দিন হলেও হবে না। জি জি। ঠিক আছে? জি স্যার। তাহলে অবশিষ্ট সময় 2 বছর আছে, 8 ধারা 1 বছর বেশি দেবে, আমরা প্রথম উদাহরণে যেটা দেখলাম। তাহলে তার মামলা করার তামাদির মেয়াদ থাকবে 3 বছর। অবশিষ্ট সময় মাত্র 1 বছর আছে, অতিরিক্ত সময় দেওয়া হবে 2 বছর, তাহলে মোট সে সময় পাবে 3 বছর। অবশিষ্ট সময় নাই, তার মানে অনেক আগেই অবশিষ্ট সময় সে শেষ করে ফেলেছে লিগ্যালি ডিজেবল পূর্ণ তিন থেকে। বছর পাবে। তাহলে 8 ধারা তাকে সর্বোচ্চ 3 বছর তিন সময় তিন দিবে। বছর দেখেন, যখন সময় থাকে না তখন সব ক্ষেত্রে কিন্তু 3 বছর সমান সমান হচ্ছে। বুঝতে পারছেন? জি এটা জি। মনে রাখলেই এই প্রশ্নের উত্তর ক্র্যাক করা যাবে। এখন আমি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর কে দিবেন তিনি হাত উত্তোলন করবেন। আমার প্রশ্ন হচ্ছে, একটা মামলা করার জন্য, আচ্ছা এই প্রশ্নটা আমি একটা উদাহরণ থেকেই করি। এই যে এখানে দেখেন 16 নম্বর এমসিকিউ প্রশ্ন, 100 পৃষ্ঠায় চলে যান সবাই। জি সবাই 100 পৃষ্ঠায় যান, 16 নম্বর এমসিকিউ প্রশ্ন পড়ছি। বলা হচ্ছে 14 বছর বয়সী এক্স, তাহলে এক্স নামে একটা বালক বা বালিকা, তার বয়স হচ্ছে 14 বছর। সে সাবালক না সাবালিকা? স্যার। স্যার আচ্ছা সাবালক স্যার। সাবালক না নাবালক? সে মাইনর না? 14 বছর বয়সী নাবালক স্যার। হ্যাঁ, সে তো মাইনর তাই না? তাহলে এখানে জি কিন্তু ডিরেক্ট নাবালক। বলে দিল না সে লিগ্যালি ডিজেবল বা সে মাইনর, বলেছে কি? তাহলে না বয়স, বলেনি স্যার। বয়স দেখে আমাদের বুঝতে হবে সে মাইনর। তাহলে প্রশ্ন করার স্টাইল দেখেছেন? আপনাকে বয়স জি জি। দিচ্ছে কিন্তু বলে দিচ্ছি না ডিরেক্ট সে মাইনর। 14 সালে, এখানে সাল উল্লেখ করেছে, তার মানে কত বছর সে সময় পাবে এটা সালের সাথে কানেকশন করে ক্যালকুলেট করতে হবে। তাহলে 14 বছর, 14 সালে চুক্তি বলবৎকরণের মামলা করার অধিকার প্রাপ্ত হয়। তাহলে এর আগে আমরা জাস্ট একটা মামলার কথা বলছিল, কিন্তু এখানে কত ইনফরমেশন দিয়েছে। এখন চুক্তি বলবৎ করার মামলা করার অধিকার কত, সেটা যদি আপনি পুরো আইন যেহেতু এখনো পড়িনি, কেউ জানেন কি এটা? কেউ জানলে বলেন। চুক্তি বলবৎ বা প্রবল করার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করার আমাদের মেয়াদ কত, যেটা অনুচ্ছেদ 113-তে আছে? কে বলতে পারবেন? কামরুজ্জামান ভাই জানেন? না স্যার, আমার সাথে 113 একটু দেখে নিই স্যার স্যার। 113-তে হচ্ছে 1 বছর। আচ্ছা। তাহলে 1 বছর। 1 বছর সময়, এর আগে আমরা দেখলাম তিনটাতে 12 বছর, এখানে কিন্তু 1 বছর। হ্যাঁ, জি। তাহলে এক্স এর মামলা করার তামাদি উত্তীর্ণ হবে কত সালে, এখানে সাল বলেছে, আর কত বছর সময় আছে এটা বলেনি। বুঝতে পেরেছেন? জি জি জি। তাহলে এখানে দেখেন, এই 14 বছর বয়সে একজন ব্যক্তিকে 18 বছর হতে হলে কত বছর সময় লাগবে? 14 থেকে 4 বছর স্যার। 4 বছর সময় লাগবে। আনিকা রোজা, লাইনে আসবেন আপু। শ্রাবণী আপু, লাইনে আসবেন।
হ্যাঁ, আসসালামু শ্রাবণী আপু, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো চলছে আলহামদুলিল্লাহ। শীত যাচ্ছে আসছে, সবকিছু মিলে জি আজ স্যার, থেকে অবস্থা খুবই আজ বেগতিক থেকে হয়ে একটু গেছে। রিল্যাক্স হবে আমার। লিখিত নোটের কাহিনী, মানে ভালো পরিশ্রম করলাম, লিখিত নোটটা অনেক মোটামুটি চমৎকার হয়েছে। স্যার আশা আপনি করি পারেন, আল্লাহ পাক আপনাকে তৌফিক দিছে স্যার, আল্লাহ হ্যাঁ, আপনাকে অনেক এনার্জি দিছে। আপনি দুইশো পারেন স্যার। অষ্টআশি 288 পেজের নোট হয়েছে, লিখিত নোট। এটা দিয়েই জি স্যার। ওই এমসিকিউ যেমন নোটে বলছি এটা থেকে পাস হয়ে যাবে। ওই রিটেন নোটটা যদি ধারণ করতে পারেন ওটা থেকেও পাস হয়ে যাবে। তারপরেও তো আমি ক্লাস টেস্টের মাধ্যমে একটা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে সেগুলো বোঝাবো, এবং শেষের দিকে একটা জি স্যার। পিডিএফ সাজেশন দিয়ে দেব, যে সাজেশনে একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে সেটা আমি সেই সাজেশনে দিয়ে দেব। ঠিক আছে, এখন বলেন, জি স্যার। এই যে 14 বছরের একটা মাইনর ব্যক্তি, সে বয় বা গার্ল যেটা হোক বলেনি, এক্স, এখন এক্স এর বয়স 18 বছর হলে সে সাবালক হবে, তাহলে 14 বছর বয়সী কোনো ব্যক্তি 18 বছর পূর্ণ হতে কত বছর সময় লাগবে আর? স্যার 4, 14, 15, 16, 17, 18, স্যার 4 বছর। 4 বছর। এখন এখানে বলা হচ্ছে 14 বছর বয়সী এক্স 14 সালে মামলা করার সে অধিকার প্রাপ্ত হয়েছে, তাহলে 14 সাল থেকে চার জি বছর স্যার। যুক্ত করলে কত সাল হয়? স্যার হয়তো স্যার হচ্ছে 18 হয় স্যার, 18 হয়। 2018। তার মানে জি এই স্যার। এই এক্স যখন 18 বছর পূর্ণ হবে তখন সালও হয়ে যাবে কত, 18 সাল, তাই না? জি স্যার। সাল 18 সাল হবে না, এতটুকু কে বুঝতে পারছেন? জি স্যার, এটুকু তো স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, 14-র সাথে আপনার 4 যুক্ত করলে 18 সাল পূর্ণ হবে, কারণ 14 বছর বয়সী মানুষটাও 18 বছর পূর্ণ হবে, এবং 14 সাল থেকে ওই 4 বছর যুক্ত করলে 18 সালে হবে। যেহেতু প্রতি এখানেও 14 বছর আর এখানে 14 সাল, দুইটা সেম করেছে। এখন সেম যদি না করা হয় তাহলে ক্যালকুলেশন একটু কি হতে পারে, আরেকটু জটিলতা তৈরি হবে, আপনাদের সময় তাও করতে পারে। এটা কিন্তু 23 সালে প্রশ্ন। জি স্যার। আচ্ছা, এবার পরের অংশ কি, চুক্তি প্রবলের মামলা করার অধিকার প্রাপ্ত হয়। আচ্ছা, চুক্তি প্রবল করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা করা তা আমাদের মেয়াদ হচ্ছে 1 বছর, যেটা অনুচ্ছেদ 113-তে আছে। এখন জি স্যার। বাস্তবে বাস্তবে 18 সাল হয়ে গেছে, তার আর সময় আছে কত বছর? স্যার 1 বছর আছে স্যার। 1 বছর আছে। জি স্যার। এখন এখানে তাকে কি চুক্তি এখানে কি তাকে 3 বছর সময় দেওয়া হবে? স্যার, এটা তো স্যার সময় পাবে স্যার 1 বছর। আপনার একটু আগে যে আমরা 8 ধারায় দেখলাম 3 বছর সময় দিবে, তাই না? তাহলে 3 বছর সময় জি যদি স্যার। দেয়, এখানে যদি 18 সালের সাথে যদি আমরা 3 যুক্ত করি তাহলে 21 সাল হয়, তাই না? জি স্যার। এখানে কিন্তু অপশন 21 সাল নাই, অপশন যদি 21 দিত এই প্রশ্নে তাহলে অনেকে 21 উত্তর করতো, কারণ 18 সাথে 3 জি যুক্ত করে জি 21 করতো। 8 ধারা অনুসারে সে জি 3 বছর স্যার, জি সময় স্যার। পাবে। কিন্তু মজার এবং বিষয় প্রশ্নটা হচ্ছে অনেক জটিল। চুক্তি প্রবলের জন্য কিন্তু 3 বছর বাস্তবে সময়ই না, সর্বোচ্চ 1 বছরই তো সময়। না হলে আবার এই অনুচ্ছেদ 113-র যে বিধান সেটার সাথে কি ভায়োলেশন হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে এই কারণে উত্তর 18+1 19, এটা হচ্ছে উত্তর, বুঝতে পারলেন? উত্তর করার জন্য ক্যালকুলেশন জানতে হবে, এটা 6 ধারা এবং 113 ধারার বিধান জানতে হবে, তারপর উত্তর করতে পারবেন। স্যার এখানে যে চুক্তি প্রবল, স্যার চুক্তি বলবৎকরণ যে বিষয়টা আছে স্যার, হুম, হুম। এইটাই হচ্ছে স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট স্যার, যার জন্য 1 বছর সময় পাওয়া যাবে স্যার। হ্যাঁ, তো আমরা ওপরের উদাহরণ 8টাতেই দেখলাম, 8 ধারার উদাহরণে সবগুলোই কি 12 বছরের, কিন্তু এই উদাহরণগুলোর মধ্যে যদি আরো কিছু, কোনোটা 1 বছর কোনোটা 3 বছর, এই ধরনের তামাদির মেয়াদ যদি উদাহরণ দেওয়া হতো তাহলে জটিলতা তৈরি হতো। না এখন এই তো স্যার, প্রশ্নটাই স্যার এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে স্যার পেঁচিয়ে এখানে আসে, সে আমি তো ক্লাস টেস্টটা যদি দিই আশা করি উত্তর করতে পারবেন তো নাকি? জি স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, কামরুজ্জামান ভাই কি বলছিলেন? স্যার এখানে আর অলরেডি স্যার এই এই যে নাবালক, সে তো সাবালক হওয়ার জন্য অলরেডি 4 বছর সময় সে তো অতিবাহিত করছে আবার, এই জন্য তো সে 1 বছরই পাবে স্যার। সে সে চার তো বছর 18 সালে সময় সে সাবালক হচ্ছে। সে 4 বছর সময় অতিবাহিত করেছে। 6 ধারা তো তাকে বলছে যে তুমি ভাই নাবালক আছো, তুমি যখন সাবালক হবে তখন থেকে তোমার ঘড়ি চলতে শুরু করবে। 6 ধারা তো ঘড়ি থামিয়ে রেখেছে, রাখেনি? জি জি এখন 18 সালে এসে দেখতে হবে যে মামলা করার তামাদের মেয়াদ কত।
যদি মামলা করার তামাদির হ্যাঁ, মেয়াদ, এবার 18 সালে এসে সে সাবালক হচ্ছে স্যার, এবং তখন তার মামলা করার তামাদের মেয়াদ 1 বছর, সুতরাং 18 সালের সাথে 1 বছর যোগ করলে 2019 সালই হচ্ছে। 19 সাল, কারণ এই 19 সালে জি এক্সপায়ার হবে প্রশ্ন যেটা চেয়েছে। হ্যাঁ, জি শূন্যস্থান জি পূরণ করতে দেখানো হয়েছে। আচ্ছা, যদি মামলা করার তামাদির মেয়াদ হতো 6 বছর, এমন একটা মামলা, তাহলে কিন্তু সে 3 বছর সময় পেত, 6 বছর পেত না। কারণ সে, সরি, 18 সালে সে 6 বছর থেকে 4 বছর চলে যেত, তাহলে তার 2 বছর সময় থাকতো, তাই না? প্রকৃত সময়, 2 বছর, অবশিষ্ট সময় 2 বছর। তাহলে 2 বছরের সাথে 8 ধারা আবার 1 বছর দিয়ে 3 বছর করে দিত, তখন উত্তর আবার 21 হয়ে যেত। 3 বছর। জি বুঝতে বুঝতে পেরেছেন? তার মানে এই জি যে জি মডেল, এই যে প্রশ্ন, এই এই টেম্পলেটে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে আপনাদের। এবং বার কাউন্সিলর না হোক, আমি তো ক্লাস টেস্টে দিবই, এবং এগুলো চেঞ্জ করে দেব, তখন আপনারা যেন উত্তর করে আসতে পারেন। ঠিক আছে? তো তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে স্যার, যদি একটু ঘাটতি থাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মিনিমাম 3-4টা প্রশ্ন তো এখানে করবই আমি, এই আপনাদের কোর্স কমপ্লিট হতে হতে, পরীক্ষা আসতে আসতে। আচ্ছা, এরপরে আমরা ধারা 9, ধারা 9 বলা হচ্ছে সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। কারো ঘড়ি থেমে যেতে পারে, কিন্তু সময় থামে কারো জন্য? না না স্যার। না না। ঘড়ি নষ্ট হয়ে গেলে বা ব্যাটারি যদি ডাউন হয়ে যায়, তাহলে কারো ঘড়ি থেমে যাবে, কিন্তু তার জন্য তো সময় থেমে যাবে না। সময় থেমে যাওয়া মানে কি, তো কিয়ামত হয়ে যাবে, তাই না? জি একবার মেয়াদ অতিবাহিত হতে শুরু করলে পরবর্তীতে কোনো অপারগতা তা স্থগিত করবে না। তার মানে মনে করেন যে কেউ নাবালক ছিল, সাবালক হয়ে গেল, সাবালক হয়ে যাওয়ার পরে সে 1 মাস পরে আবার সে উন্মাদ হয়ে গেল, তখন যে 1 মাস যে তার জন্য সময় ছিল, ওই 1 মাসের মধ্যে তাকে মামলা করতে হবে। কারণ সে জি স্যার। পরবর্তীতে অন্য একটা অপারগতায় জড়িয়েছে, তার জন্য তাকে আর কি দেওয়া হবে না, সুবিধা দেওয়া হবে না। সুবিধা দেওয়া হলো। ইভেন সে যদি একদিনের জন্য সুস্থ থাকে, ওই একদিনের মধ্যে তাকে মামলা করতে হবে, অথবা মামলা করার জন্য অন্য কাউকে অনুমতি দিতে হবে। সিপিসিতে আমরা জানবো নেক্সট ফ্রেন্ড বলা হয়, মানে কোনো নাবালক উন্মাদ এর পক্ষে মামলা করার জন্য তার শুভাকাঙ্ক্ষী নেক্সট ফ্রেন্ড বলা হয়, বা আসন্ন বন্ধু মামলা করতে পারে। ঠিক আছে? তো এখানে আবার জি একটা ব্যতিক্রম আছে, যে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হলে তা আদায়ের মোকদ্দমায় এই ধারা প্রযোজ্য নয়। তার মানে তার জন্য সময়ের মেয়াদ একবার থামবে, আবার চলবে, থামবে, চলবে। এই যে পাওনাদার দেনাদার, এটা কি বুঝিয়ে দিই। মনে করেন যে আমি, হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম ধারা 9 ধারায় বলা হচ্ছে যে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব যদি দেনাদারের উপর অর্পিত হয়, তাহলে সময়ের অবিরাম চলন এই নীতি প্রযোজ্য না। তার মানে তার জন্য সময় থামবে, আবার শুরু হবে, থামবে, শুরু হবে। যেমন মনে করেন আমি এক ব্যক্তিকে 1 লক্ষ টাকা ধার দিলাম। হ্যাঁ, তাহলে কি আমি পাওনাদার, জি আমি টাকা পাবো তার কাছ থেকে। এখন আমি তাকে ধার দিয়েছি, এবং সে আমার কাছে আবার মনে করেন চাকরিও করে। আমার এক, মনে করেন আমার গাড়ি ড্রাইভার, তাকে আমি 1 লক্ষ টাকা ধার দিয়েছি, এবং সে আমার গাড়ি ড্রাইভার। এখন সে যেহেতু আমার কাছেই থাকে, গাড়ি ড্রাইভার হিসেবে আমার দায়িত্ব পালন করে, সে তো আর পালিয়ে চলে যাচ্ছে না। তাই এখানে এই যে ধার দিয়েছি 1 লক্ষ টাকা, এটা সে দিতে দেরি করলেও, সে যেহেতু আমার ড্রাইভার হিসেবে আমার দায়িত্ব পালন করছে, সেহেতু এই কখনো মনে করেন 1 বছরের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল, দিল না, তারপর থেকে অটোমেটিকভাবে চুক্তি ভঙ্গের জন্য পরবর্তী 1 বছরের মধ্যে আমাকে মামলা করতে হবে। কিন্তু যেহেতু সে আমার অন্য একটা কর্মের সাথে জড়িত আছে, তাই সে আমার ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করছে, তাই তার বিরুদ্ধে মামলা করার জন্য আমি 1 বছর না, আমি অনেক সময় পাবো। বুঝতে পেরেছেন? যতক্ষণ সে জি আমার কাছে থাকছে, এই সময়ের অবিরাম চলনের বিষয়টা কাজে লাগবে না। এখানে আপনার, শুধু আমি আমার উদাহরণ দিলাম, কিন্তু এটাও কিন্তু আপনার লিগ্যালি ডিজেবল ব্যক্তির ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? মনে করেন আচ্ছা যে একটা শিশু, তার বয়স 14 বছর। এখন সে, তার বাবা যখন মারা গেল, তখন তার চাচা তার বাবার সম্পত্তি, অর্থাৎ তার ভাইয়ের সম্পত্তি দেখভাল করছে। তার মানে বাবা নাই, চাচা দেখছে, সম্পত্তিও দেখছে, ফ্যামিলিও চালাচ্ছে, এরকম।
এখন চাচা যদি কোনো অন্যায় করে, ঠিক আছে, এবং চাচা আবার টাকা ধার নিয়ে রেখেছে ভাতিজির থেকে, আচ্ছা বা তার ভাইয়ের থেকেও টাকা ধার করে নিয়ে রেখেছে, যে যার কাছ থেকে টাকা ধার নিয়েছে সে মারা গেছে। এখন এই টাকা তোলার জন্য এখন মামলা কি করবে? ওই 14 বছরের ওই শিশুটা, কারণ তার বাবা মারা গেছে, জি বাবা টাকা ধার দিয়েছিল তার চাচাকে। এখন চাচার বিরুদ্ধে মামলা করার জন্য তামাদির মেয়াদ শিশুর জন্য 18 বছর পূর্ণ হওয়ার পরেও, যেহেতু চাচা কি করছে, সম্পত্তি দেখভাল করছে, ওই 1 লক্ষ টাকা যে ধার দিয়েছে এইটা আদায়ের জন্য মামলা তামাদিতে বাড়িতে হবে না। কি কারণে বাড়িতে হবে না? কারণ ওই যে ব্যবস্থাপনার দায়িত্বে আছে, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে, এই কারণে। বুঝতে পেরেছেন? জি অনেকটা ট্রাস্টের মতন। হ্যাঁ, যে একটা বিশ্বাসের যেহেতু জায়গা আছে, তাই এটা প্রযোজ্য হবে না। তো এটা আপনারা যখন লিখিত পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে, বা বাস্তবে যখন মামলা করতে যাবেন, সিভিল প্র্যাকটিস করবেন, তখন এটা বুঝতে পারবেন। আর বুঝতে না পারলেও সহজ বাক্য ব্যবহার করেছি, এটা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে এর আগে প্রশ্ন আসেনি। মানে এই যে হ্যাশ চিহ্ন দিয়ে যে ব্যতিক্রম প্রযোজ্য নয়, এটা থেকে প্রশ্ন আসেনি, কিন্তু উপরের লাইন থেকে প্রশ্ন এসেছে। 10, প্রকাশ্য ওসি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা। ইংরেজিটা পড়ি, শুটস এগেনস্ট এক্সপ্রেস ট্রাস্টিস অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, তামাদে আইনে দেখবেন প্রতিটা ধারার পাশাপাশি যে বাংলা শিরোনাম, ইংরেজি শিরোনামটাও দিয়ে দেওয়া আছে। আপনাকে ইংরেজি শিরোনামটাও পড়তে হবে, বুঝতে হবে এবং মনে রাখতে হবে, কারণ ইংরেজি শিরোনাম দিয়ে বলবে যে এটা কত ধারায় আছে। এই ধরনের প্রশ্ন তামাদি আইনে প্রচুর আসে। আবার লিমিটেশন লিমিটেশন অ্যাক্টের পাশাপাশি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকেও কিন্তু এই ইংরেজির সেন্টেন্স সমৃদ্ধ প্রশ্ন বেশি আসে। আপনারা বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। এটা কখনো সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না, তার মানে নেভার এক্সপায়ার দ্য পিরিয়ড অফ টাইম। তার মানে কখনো কি হবে না, 3 ধারার বিষয়টা এখানে আসবেই না, কারণ এটা প্রযোজ্যই না। 3 ধারাটা এটার ক্ষেত্রে প্রযোজ্য না, মানে তামাদিতে বাড়িতে হবে না, কখনোই না। কেন? প্রকাশ্য ওসিদের ক্ষেত্রে কি সমস্যা? কারণ একজন ট্রাস্ট প্রপার্টি দিয়ে তিনি নিজে যেহেতু দেখভাল করতে পারবেন না। মনে করেন আমার একটা বিল্ডিং আছে, আমি এটা হসপিটাল হিসাবে দান করে দিলাম। এখন আমার যদি সময় থাকতো আমি নিজেই তো দেখাশোনা করতাম, তাই না? জি আমার সময় নাই, আমি আইনজীবী। এখন এই কারণে হয়তো আমি ট্রাস্ট করে দিচ্ছি। তো যদি আমার সময় থাকতো আমি নিজে দেখতাম। তো আমি একজন ব্যক্তিকে কি করলাম, ট্রাস্টি তৈরি করলাম, যে ভাই আপনি এটা দেখভাল করবেন এবং এটার পরিবর্তে আপনি মাসে 40,000 টাকা করে বেতন নেবেন এবং আপনি সৎভাবে কাজ করবেন। এই বিশ্বাস করেই তো আমি দিলাম। এখন সে যদি জি বিশ্বাস ভঙ্গ করে, আমি কি বুঝতে পারবো? কারণ আমার তো সময় কম, আমি বিশ্বাস করে তাকে দিয়ে দিয়েছি। তার সুযোগ আছে সেখানে দুর্নীতি করার, ব্যাপক সুযোগ আছে একজন ট্রাস্টির দুর্নীতি করা, সুযোগ আছে না? জি কারণ আমি নিয়মিত তো তার খোঁজ খবর রাখছি না, নিয়মিত অডিট করার আমার সুযোগ নেই। হয়তো বা 5 বছর পর বা 1 বছর পর আমি দেখব, বা দেখবো না যদি ঠিকভাবে চলে। যখনই কোনো সন্দেহ হবে তখন দেখতে যাব। তো মনে করেন যে সে গোপনে কাজ করছে, দুর্নীতি করছে, প্রতি বছর 5,000 করে বেশি নিচ্ছে সে বেতন, এবং সে গরমিল দেখাচ্ছে, এটা দেখতে দেখতে 20 বছরও আমি টের পেলাম না, তারপরে টের পেলাম। তো এই কারণেই ট্রাস্টির যেহেতু একটা মামলা করার সুযোগ আছে বেশি, মানে ট্রাস্টির দুর্নীতি করার সুযোগ আছে, তাই তার বিরুদ্ধে মামলা করার জন্য তা আমাদের মেয়াদে এখানে কি ফিক্সড করা নাই। কারণ 100 বছর পরেও ওই ট্রাস্ট প্রপার্টি নিয়ে যদি কেউ দুর্নীতি করে তার বিরুদ্ধে মামলা করা যাবে। বুঝতে পেরেছেন? তার মানে আনলিমিটেড সময় স্যার। আনলিমিটেড সময়, তার মানে তামাদি আইন পুরোটাই প্রযোজ্য না, মানে 3 ধারা প্রযোজ্য না এখানে। 10 ধারার ক্ষেত্রে এটা অ্যাবসোলিউট, তামাদি আইনের ঊর্ধ্বে। বুঝতে জি পেরেছেন? জি ধারা 10, বৈদেশিক চুক্তির উপর মোকদ্দমা, শুট অন ফরেন কন্ট্রাক্টস। মনে করেন যে একটা ছেলে একটা মেয়ে বিদেশে বসবাস করে। মনে করেন যে একটার বাড়ি বাংলাদেশ, আরেকজনের বাড়ি নেপাল। এখন ছেলেটা নেপালে বসবাস করতে করে নেপালের একটা মেয়েকে বিয়ে করছে। তাহলে বিয়েটা কোথায় করছে? মনে করেন নেপালেই করেছে। এখন ছেলেটা তালাক দিয়ে বাংলাদেশে চলে আসছে। এখন ওই মেয়েটা যদি নেপালে মামলা করে তার বিরুদ্ধে, তাহলে নেপালে তার বিরুদ্ধে ডিক্রি হবে। যদি মুসলমান হয় দুইজন, জি মোহরানা খোরপোশের ডিগ্রি হবে না? কোন কোর্টে হবে? নেপাল জি কোর্টে হবে। এখন সে তো বাংলাদেশে আছে।
এখন তার মনে করেন যে 5 লাখ টাকা মোহরানা, খরপোশ মিলে 6 লাখ টাকা মনে করেন পেলো। এখন 6 লাখ টাকার ডিক্রি, সে তো ওই যে গাছে ফল ধরে আছে, স্বাদ পাচ্ছে না, খেতে পারছে না। তাহলে খেতে হলে কি করতে হবে? ওই যে ফরেন যে কন্ট্রাক্ট বা বিদেশের যে ডিগ্রি ডিক্রি, সেটা বাংলাদেশের আদালতে এসে কি করতে হবে? এক্সিকিউশন করতে হবে। তাহলে আচ্ছা বাংলাদেশের আদালত থেকে তার বিরুদ্ধে নোটিশ যাবে, তারপরও যদি না আসে তার সম্পত্তি ক্রোক করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে। এই বিষয়গুলো আছে। ক্লিয়ার হলো বিষয়টা? জি জি, মানে বাংলাদেশে মামলা হইতে হবে আর কি। বাংলাদেশে তখন মামলা হবে। এখন আমি এইটা কেন রাখা হয়েছে? বাংলাদেশে মামলা দায়ের করা হলে বাংলাদেশের তামাদি আইনই প্রযোজ্য হবে। এখন এটা যেহেতু ফরেন একটা কন্ট্রাক্ট, এখন নেপালের লিমিটেশন অ্যাক্ট বাংলাদেশের লিমিটেশন অ্যাক্টের সাথে নাও মিলতে পারে। মিলবে কি? জি 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 মিলবে জি। না। এখন যদি বলা হয় যে ওই বিদেশি চুক্তি হোক, কিন্তু বিদেশি চুক্তি বিদেশি আইনে চলবে না, যদিও চুক্তিটা তৈরি করা হয়েছে বিদেশি আইনে, কিন্তু বাংলাদেশের আইনে যদি মামলা করতে হয়, তাহলে চুক্তি প্রবলের জন্য তামাদের মেয়াদ কত? 1 বছর চুক্তি চুক্তি ভঙ্গের। প্রবল, জি, এক বছর। তাহলে চুক্তি প্রবলের জন্য 1 বছরের মধ্যে মামলা করতে হবে তাকে। এখন যদি মনে করেন যে নেপালি চুক্তির জন্য যদি তাদের তামাদের মেয়াদ 3 বছর দিয়ে রাখে, এবং সে যদি বলে আমাদের আইনে তো আছে 3 বছর, আমাকে 3 বছরই দেন, তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশ কোর্ট বলবে দিব না, কারণ বাংলাদেশ আইন প্রযোজ্য হবে। তার মানে যেই দেশের আদালতে মামলা হচ্ছে সেই দেশের আইন প্রযোজ্য হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জি প্রাইভেট স্যার। আর ইন্টারন্যাশনাল ল এর একটা বিষয়, যেটাতে 11 ধারে জি, কানেক্ট করা আছে, আর যেটা এরকম শুধুমাত্র আর এরকম আর এরকম উদাহরণ মনে হয় আছে স্যার। ওই যে মাঝখানে একটা মিডিয়ায় প্রায় একটা বিষয় দেখতাম, ওই যে জাপানিজ জাপানিজ দম্পতি। জাপানিজ দম্পতির, এটা খুব জি জি চমৎকার একটা মামলা। তো ওইটা একটা ভালো উদাহরণ। কেউ যদি মাস্টার্স করেন এবং প্রাইভেট ইন্টারন্যাশনাল ল পড়েন, তাহলে এই বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবেন। তো এই 11 ধারের সাথে কানেকশন করা আছে, জি জি জি। এবং ওই আইন পড়তে গেলে আপনাকে এই লিমিটেশন অ্যাক্টের 11 ধারা এবং আপনার সিপিসিরও একটা সেকশন আছে, ফরেন জাজমেন্ট এক্সিকিউশনের বিষয়। আচ্ছা, তো এই যে আমরা পড়লাম পার্ট 2, ধারা 1 থেকে 11। এখান থেকে দেখেন কত সালে কোনটা এসেছে, এগুলো দেখে নেবেন। এমসিকিউ প্রশ্ন যেটা বুঝতে পারবেন না সেটা প্রশ্ন করবেন। দেখেন 3 ধারা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে, হ্যাঁ। 3, তারপর 5 থেকে প্রশ্ন এসেছে, 6 থেকে এসেছে, 6 থেকেও প্রচুর প্রশ্ন এসেছে, 8 থেকেও অনেক প্রশ্ন এসেছে, 9 থেকে এসেছে, 10, 11 থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসেনি। আপনাদের সময় আসতেও পারে।